ভিডিওগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট সম্বন্ধে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে সাধারণত তোমরা 10 মার্ক এবং 5 মার্ক গুলো মোটামুটি সবগুলোই কমন পেয়ে যাও সহজেই, কিন্তু তোমাদের প্রবলেম হয় 2 মার্কের ক্ষেত্রে। 2 মার্কের প্রশ্নগুলো কিছু প্রশ্ন 6-7টি প্রশ্ন সহজ আসে, তারপরে একটু কনসেপ্ট বেসড কোয়েশ্চেন আসে এবং কিছু প্রশ্ন 2-3টি প্রশ্ন খুবই হার্ড হয়। তাই তোমাদের সমস্যা হয় 2 মার্কের ক্ষেত্রে। এই কারণে আমরা 2 মার্কের কয়েকটি ক্লাসের মাধ্যমে 2 মার্কের প্রশ্নগুলো কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। কনসেপ্ট বেস 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব যাতে তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারো। কারণ 2 মার্কের প্রশ্নের সংখ্যা অনেক বেশি, এর সাজেশন হয় না। 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে পুরো বই থেকে দেয়, তাই সাজেশন হয় না তেমন। সাজেশন যদি সম্পূর্ণ সবাই পড়ে যাও, তাও কি হয় যে কোন একটা প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিল, কনসেপ্ট বেস দিল, সেটা তোমরা পারলে না। তাই তোমাদের কনসেপ্ট জেনে যেতে হবে, তাহলে তোমরা 2 মার্কের প্রশ্ন সমস্ত উত্তর করতে পারবে। এই কারণে আমরা কনসেপ্ট বেস ক্লাসের মাধ্যমে 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকে তাই তোমাদের সামনে 20টি প্রশ্ন এনেছি, এই 20টি প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো 2 মার্কের প্রশ্নগুলোর মধ্যে আমরা আজকে বেশিরভাগ আলোচনা করব ক্লাইমেটোলজি থেকে, এবং কয়েকটি প্রশ্ন সয়েল এবং বায়ো থেকে। এইভাবে আমরা শেষ করব। তো আজকের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে হচ্ছে হোয়াট ইজ ল্যাপস রেট, হোয়াট ইজ নর্মাল ল্যাপস রেট, তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, কন্ডেনসেশন, ডিউ পয়েন্ট, azurous high, smog, western disturbance, how does aurora form, aurora australis borealis, monsoon, biogeochemical cycle, কয়েকটা কার্নিভোরাস, ওমনিভোরাস এবং হার্বিভোরাস কি, উইল্টিং পয়েন্ট, ল্যান্ড ক্যাপাবিলিটি এবং ডিফারেন্সিয়েট সয়েল ফ্রম ল্যান্ড। এই কয়েকটি প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নগুলো তোমরা বুঝে নাও ভালো করে। তো সবাই একটু শান্ত মাথায় দেখবে ভিডিওটা। তো প্রথমেই আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যেই 9টি প্রশ্ন আছে, প্রথম যেই 9টি প্রশ্ন আছে 1 থেকে 9 পর্যন্ত, এই প্রশ্নটা একটা আলোচনার মাধ্যমে হবে। মানে এখানে প্রত্যেকটা বিষয়, এই 9টি বিষয় একে অপরের সঙ্গে জড়িত, তাই এই 9টি বিষয়কে আমরা একটা আলোচনার মাধ্যমে জানবো। এই জায়গাটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, এই 9টি প্রশ্নকে যে একসঙ্গে আলোচনা করব, তাহলে তোমাদের কন্ডেনসেশন যে চ্যাপ্টারটা রয়েছে বা ঘনীভবন চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। সেখান থেকে তোমাদের কোনো রকমের বাধাবাধকতা আসবে না। তাই এই 9টি প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করব একই সঙ্গে। এই 9টি প্রশ্ন প্রথমে আমরা 1 নম্বর থেকে শুরু করছি না, লেফট সাইড থেকে। আমরা প্রথমে 3 নম্বর এবং 4 নম্বর অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি বুঝে নেব। এই অ্যাবসলিউট হিউমিডিটি অর্থাৎ হিউমিডিটি চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই যে কন্ডেনসেশন চ্যাপ্টারটা রয়েছে, এই কন্ডেনসেশন চ্যাপ্টার বোঝার জন্য এই হিউমিডিটি চ্যাপ্টারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। হিউমিডিটি চ্যাপ্টারের মধ্যে দুটো বিষয় তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি এবং একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। অ্যাবসলিউট মানে হচ্ছে আপেক্ষিক এবং রিলেটিভ মানে হচ্ছে চরম। তো এই যে হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা এবং চরম আর্দ্রতাটা কি সেটা খুব সহজভাবে বুঝি। এখানে ছাত্রছাত্রীরা একটু গোলমাল করে বা বুঝতে সমস্যা হয়, তো যতটা সম্ভব আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তো এই একটা বক্স ধরে নাও, এই একটা বক্স, এই বক্সটাতে ধরে নাও, এই বক্সটাতে ধরো যে তোমাদের 1 মিটার কিউব বায়ু রয়েছে, 1 মিটার কিউব বায়ু রয়েছে বা কিউবিক মিটার বায়ু রয়েছে বা ঘন মিটার বায়ু রয়েছে। এর মধ্যে 1 ঘন মিটার বায়ু পূর্ণ রয়েছে। এবার এই বায়ুর মধ্যে কতটা পরিমাণে আর্দ্রতা রয়েছে, আর্দ্রতা মানে হচ্ছে বাষ্প কতটুকু রয়েছে, বাষ্প বা ওয়াটার ভেপর কতটুকু রয়েছে। ধরে নাও এই যে 1 মিটার কিউব বায়ু, এই 1 মিটার কিউব বায়ুতে বা কিউবিক মিটার বায়ুতে ধরে নাও
যে 10 গ্রাম জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। তাহলে 1 মিটার কিউব বায়ুতে জলীয় বাষ্প রয়েছে 10 গ্রাম। তাহলে এর অ্যাবসলিউট হিউমিডিটি হবে, এই বায়ুটুকুর অ্যাবসলিউট হিউমিডিটি হবে 10 গ্রাম। আশা করছি তোমরা বুঝতে পারলে যে অ্যাবসলিউট হিউমিডিটি কি, যে একটা একক বায়ুতে, এখানে একক হিসাবে কি আমরা 1 মিটার কিউব বায়ুকে ধরেছি, তো 1 একক বায়ুতে কতটুকু পরিমাণে আর্দ্রতা বা জলীয় বাষ্প রয়েছে সেই পরিমাণটাকেই বলছে অ্যাবসলিউট হিউমিডিটি। তো এখানে এই 1 মিটার কিউব বায়ুতে অ্যাবসলিউট হিউমিডিটি কত রয়েছে? 10 গ্রাম। মানে যেই একক পরিমাণ বায়ুতে যতটুকু আর্দ্রতা থাকবে সেটাই হচ্ছে তার অ্যাবসলিউট হিউমিডিটি। তাহলে এখানে 10 গ্রাম রয়েছে। এবার রিলেটিভ হিউমিডিটি কি জিনিস? রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি কি জিনিস? রিলেটিভ হিউমিডিটি বোঝার জন্য এখানে 10 গ্রাম জলীয় বাষ্প রয়েছে, কিন্তু ধরে নাও এই যে বায়ু, 1 মিটার কিউব বায়ু, 20 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারে। মানে এই বায়ুটুকু নিজের মধ্যে 20 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। যদি 20 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারে এবং আছে এখানে 10 গ্রাম জলীয় বাষ্প, তাহলে রিলেটিভ হিউমিডিটি কতটুকু হবে? রিলেটিভ হিউমিডিটি হবে 50%। আশা করছি বুঝতে পারলে। তাহলে রিলেটিভ হিউমিডিটি কি? রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে যে এই একক পরিমাণ বায়ু নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে এবং যতটুকু জলীয় বাষ্প ধারণ করে রয়েছে সেই শতাংশকেই বলছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। মানে এই যে এই একক মিটার বায়ু, এই 1 মিটার কিউব বায়ু, এই 1 মিটার কিউব বায়ু 20 গ্রাম জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে, কিন্তু তার কাছে আছে 10 গ্রাম, তাহলে তার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 50%। আশা করছি বুঝতে পারলে। মানে এর অর্ধেক তার কাছে আছে। এবার এর কাছে যদি 20 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারে এবং 20 গ্রাম জলীয় বাষ্পই থাকে, তাহলে তখন কি হবে? তার রিলেটিভ হিউমিডিটি হয়ে যাবে 100%। তাহলে বুঝতে পারলে যে অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি কাকে বলা হয়। এবার এই অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি কিভাবে কাজে লাগবে সেটা আমরা একটু পরে বুঝবো, কনডেনসেশন যখন শুরু করছি তখন। আমরা এবার একটু ল্যাপস রেটটাতে ঢুকি। ল্যাপস রেটটাতে ঢুকলে আমাদের কনডেনসেশনে ঢুকতে থাকবো। তাহলে এই যে রিলেটিভ হিউমিডিটি এবং অ্যাবসলিউট হিউমিডিটি তোমাদের কনডেনসেশন চ্যাপ্টার বোঝার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এই রিলেটিভ হিউমিডিটিটা বেশি কাজে লাগবে, রিলেটিভ হিউমিডিটি বেশি কাজে লাগবে। তাহলে আমরা এই জায়গাটা মুছে দিলাম। এবার আমরা ল্যাপস রেট শুরু করছি। আমরা ল্যাপস রেট মানে কি জেনেছিলাম? আগের ক্লাসগুলোতে আমরা ল্যাপস রেট সম্বন্ধে জেনেছিলাম যে ল্যাপস রেট মানে হচ্ছে যে এই যে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অল্টিটিউড বা উচ্চতা, এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমার হারকেই বলছে ল্যাপস রেট। এখানে 30 ডিগ্রি ছিল, এখানে 20 ডিগ্রি হলো, এখানে 15 ডিগ্রি হলো, এখানে 10 ডিগ্রি হলো। মানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কমার যে হার সেটাকে বলছে ল্যাপস রেট বা তাপ বিযুক্তি হার। এইটুকু আমরা সবাই জানি। এবার এই ল্যাপস রেটকে অনেক ভাগে ভাগ করা হয় বা এর অনেকগুলো রূপ বা প্রকার রয়েছে। যেমন কি? যেমন আমরা জেনেছিলাম নরমাল ল্যাপস রেট, নরমাল। তারপরে আরেকটা রয়েছে এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল। আরেকটা রয়েছে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। আমরা নরমালের ক্ষেত্রে কি জেনেছিলাম? যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে গড় তাপমাত্রা কতটুকু কমে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে। মানে এই গোটা পৃথিবীতে গড়, কোনো একটা নির্দিষ্ট জায়গার না, গোটা পৃথিবীতে গড় তাপমাত্রা কমে কত? প্রতি কিলোমিটার 6.4 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রতি কিলোমিটারে কমে। এটা হচ্ছে নরমাল ল্যাপস রেট ও স্বাভাবিক তাপ বিযুক্তি হার।
এনভায়রনমেন্টাল ল্যাবসেট সম্বন্ধে আমরা কি জেনেছিলাম, যে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, যেমন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে কতটুকু প্রতি কিলোমিটার উচ্চতায় তাপ বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা কমছে, কমছে বা বাড়ছে, সাধারণত কমে। তো কতটুকু তাপ কমছে সেই নির্দিষ্ট জায়গার যখন ল্যাবসেট হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাবসেট, কোন একটা নির্দিষ্ট জায়গায়। আর গোটা পৃথিবীর যখন গড় ধরবো তখন সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাবসেট। তাহলে এখানেই প্রশ্ন আসে, আমরা এইটুকু জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কমতে থাকে, সেটা নরমালের ক্ষেত্রে হোক বা এনভায়রনমেন্টালের ক্ষেত্রে হোক। কিন্তু এই যে তাপমাত্রাটা কমে কিসের জন্য, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। আমি তোমাদের বুঝিয়েছিলাম যে তাপমাত্রা কমার কিছু বিষয় রয়েছে যেটা আমরা অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে জানবো। আজকেই সেই ভিডিও যেখানে আমরা তাপমাত্রা কমার বিষয়টা জানবো, যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে কমে কিসের জন্য। এই তাপমাত্রা কমার বিষয়টা যদি তোমরা বুঝে নাও তাহলে কনডেনসেশন চ্যাপ্টার খুবই সহজ হয়ে যাবে। এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, এটাই হচ্ছে মেন কারণ। এই অ্যাডিয়াবেটিকের কারণে কিন্তু এনভায়রনমেন্টাল নরমাল ইত্যাদিগুলো ঘটে। নরমাল এবং এনভায়রনমেন্টাল ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে যেই পদ্ধতিটা, যে প্রক্রিয়ার মাধ্যমে তাপমাত্রা কমে, সেই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি। অন্যান্য কয়েকটা ফ্যাক্টর রয়েছে, রেডিয়েশন রয়েছে, বিভিন্ন পরিস্থিতি রয়েছে, কিন্তু মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কি জিনিস আমরা জানবো। তো তোমাদেরকে প্রথমে একটা সহজ উদাহরণ দিই। তোমরা সাইকেলে আহ সাইকেলের চাকাতে বাতাস দিয়েছো, ছেলে মেয়ে সবাই দিয়েছো। তো সাইকেলের টায়ারে বাতাস দেওয়ার সময় কি করি, আমরা একটা পাম্পার নিই, যে সেই পাম্পার দিয়ে আমরা বাতাস দিই। ধরে নাও এটা সাইকেলের চাকা, আমরা এটাতে বাতাস দিচ্ছি। তো এখান দিয়ে আমরা কি করি, এটাকে প্রেস করি। এটাকে যখনই আমরা প্রেস করি তখন এই যে পাইপটা থাকে, এই পাইপটা দিয়ে বাতাস গিয়ে সাইকেলের চাকাতে ঢোকে। এবার কি হচ্ছে, যে এই যে এই দুটো জায়গা, এই দুটো জায়গাতে একটু ফুটো থাকে, সেখান থেকে কি হয়, সেখান থেকে এই যে পাম্পারটা, এই পাম্পারটা বাতাসকে গ্রহণ করে। এই যখন এটাকে আমরা চাপ দিই, এটাকে আমরা চাপ দিই, তো তখন এখানে কি হয়, তখন এখানে এই বাতাসগুলোকে সে নিজের মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেই বাতাসটাকে অনেকটা চাপ দিয়ে এই জায়গাতে নিয়ে এসে পৌঁছায়, এবং এই পাইপ দিয়ে তখন সেই বাতাসটা গিয়ে এখানে সাইকেলের চাকাতে প্রবেশ করে। এবার কি হয়, তোমরা বাতাস দেওয়ার পর খেয়াল করবে যে এই যে পাম্পারের এই নিচের অংশটা, এই নিচের অংশটা প্রচন্ড গরম হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যখন আমরা অনেক পরিমাণে বাতাস নিই এবং সেটাকে একটা ছোট্ট জায়গায় নিয়ে চাপ দিই বা চাপের মধ্যে রাখি, তখন কি হয়, তখন বাতাসের অণুগুলো খুব কাছাকাছি হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে যায়। তাই বাতাস যেহেতু উত্তপ্ত হয়, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে হিটেড হয়ে যায়। বাতাসও উত্তপ্ত হয় এবং লোহার মেটেলের যেহেতু বডি থাকে, তাই এই জায়গাটাও হিট হয়। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারলাম, যে বায়ুকে যদি আমরা বেশি প্রেসারে রাখি, হাই প্রেসারে রাখি, তাহলে কি হবে, বায়ু গরম হবে। এবং বায়ুকে যদি আমরা প্রেসার কমিয়ে দিই বা লো প্রেসারে রাখি, তাহলে কি হবে, সে এটা হচ্ছে হিট হবে এবং এটা কি হবে, কুল হবে। এটা কি হবে, কুল হবে। বায়ুকে যদি আমরা লো প্রেসারে রাখি তাহলে কুল হবে, এবং হাই প্রেসারে রাখি তাহলে হিট হবে। এই হিট হওয়ার বিষয়টা আমরা জানলাম এখান থেকে, যে হিট কেন হয়, কিভাবে হয় সেটা আমরা জানলাম। ঠিক এই ঘটনায় কিন্তু বায়ুমণ্ডলের ক্ষেত্রে ঘটে। কিভাবে ঘটে, এটা হচ্ছে ভূত্বক। এই ভূত্বক থেকে কি হচ্ছে, ভূত্বকে সমুদ্র রয়েছে, নদী নালা রয়েছে, মাটি রয়েছে। তো এখান থেকে কি হয়, এখানে যখন সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলো এসে পড়ে, তখন এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল, এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে যদি আমরা এই রংটা দিয়ে দেখাই, এটা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল। এবং ধরে নাও এটা হচ্ছে আপার বায়ুমণ্ডল, এটা হচ্ছে আপার বায়ুমণ্ডল, এই জায়গাটা আপার বায়ুমণ্ডল।
এবার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে কি হচ্ছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে বাতাস প্রচুর রয়েছে বা বায়ু প্রচুর রয়েছে, অর্থাৎ এই যে বায়ুর কণাগুলো, এই বায়ুর কণাগুলো খুব কাছে কাছে রয়েছে, খুব কাছে কাছে একে অপরের কাছে কাছে রয়েছে, তাই তারা কি থাকে, তাই তারা গরম হয়ে থাকে বা হিট হয়ে থাকে, কারণ তারা প্রেসারে রয়েছে প্রচুর পরিমাণে, কারণ ভূপৃষ্ঠের কাছে বায়ু প্রচুর পরিমাণে রয়েছে, এই কারণে সেখানে হাই প্রেসারে বায়ু থাকে এবং হিটেড হয়ে থাকে। এবার এই যে সূর্যের আলো পড়লো বায়ুতে, সূর্যের আলো কি হবে, সূর্যের আলো এই বায়ুকে আরো বেশি গরম করবে। এবার আরো বেশি যখন গরম করবে তখন কি হবে, এই বায়ু উপরে উঠতে থাকবে, এই বায়ু উপরে উঠতে থাকবে। আমরা কি জানি, বায়ু গরম হলে হালকা হয়ে যায় এবং হালকা হলে উপরে উঠতে থাকে। এবার এখানে এই লেয়ার পর্যন্ত কি হচ্ছে, বায়ু প্রচুর পরিমাণে রয়েছে, সেই কারণে হাই প্রেসার, বায়ু প্রচুর পরিমাণে রয়েছে তাই হাই প্রেসারে রয়েছে। এবার যত উপরে উঠতে থাকবো বায়ুর চাপ কমতে থাকবে, কারণ এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কিন্তু বায়ু কম থাকে, তাই এখান থেকে যে এই বায়ুগুলো, এই বায়ুগুলো, এই বায়ুগুলো উঠলো, এরা কাছাকাছি ছিল খুব, এই বায়ুর অণুগুলো খুব কাছাকাছি ছিল, কিন্তু যত উপরে উঠতে থাকলো বায়ুর প্রেসার কমতে থাকলো, তত এই অণুগুলো কি হলো, এই অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যেতে থাকলো, এখানে এইভাবে দূরে সরে যেতে থাকলো, এবং দূরে যত সরে যেতে থাকলো, আমরা এই আগের ঘটনাতে কি দেখেছি, আগের ঘটনাতে দেখেছি যে চাপ দিয়ে রাখলে বায়ু গরম থাকে এবং চাপ কমালে বায়ু ঠান্ডা হয়ে যায়। তাই যত উপরে উঠতে থাকলো বায়ুর চাপ কমতে থাকলো এবং বায়ু ঠান্ডা হতে থাকলো, তাহলে বায়ু ঠান্ডা হতে থাকলো। এটাই হচ্ছে ঘটনা নরমাল এবং এনভায়রনমেন্টাল ল্যাপস রেটের পিছনে, যে উচ্চতা বৃদ্ধির সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে, অল্টিটিউড বৃদ্ধির সাথে তাপমাত্রা কেন কমে, এটা হচ্ছে এর পেছনে ঘটনা। যে বায়ু যখন ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে তখন সেখানে চাপ বেশি থাকে, তাই তারা হিটেড থাকে বা উষ্ণ থাকে, এবং যত উপরে উঠতে থাকে, বায়ুমণ্ডলের উপরে আপার বাউন্ডারিতে উঠতে থাকে, তখন কি হয়, তখন তারা অনেক জায়গা পায় ছড়িয়ে যাওয়ার জন্য, এবং যত ছড়িয়ে যেতে থাকে তত প্রেসার কমে যায়, এবং প্রেসার যত কমতে থাকে তারা ঠান্ডা হয়। এর ফলে কি হয়, এর ফলেই কিন্তু নরমাল এবং এনভায়রনমেন্টাল ল্যাপস রেটের মতন ঘটনা ঘটে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। কিন্তু তোমরা এই যে এতক্ষণ আমি এই ঘটনাটা দেখালাম, যে এই ঘটনাটা দেখলে যে এই যে বায়ুগুলো, এই বায়ুগুলো কিন্তু যেখানে ছিল সেখান থেকে শুধুমাত্র উপরে উঠলো, অর্থাৎ তারা স্থান পরিবর্তন করলো, এবং স্থান পরিবর্তনের কারণে কিন্তু তারা ঠান্ডা হলো। নিচের স্থানে কি ছিল, নিচের স্থানে প্রচুর বায়ু ছিল তাই তারা হিট হয়েছিল, গরম হয়েছিল, উষ্ণ হয়েছিল, কিন্তু যখন তারা বায়ুমণ্ডলের উপরে উঠে গেল তখন প্রচুর জায়গা পেল, তারা ছড়িয়ে যেতে পারলো, বায়ুর অণুগুলো দূরে দূরে সরে গেল এবং তারা ঠান্ডা হয়ে গেল। এই ঘটনার মধ্যে তোমরা কোথাও কি দেখলে যে এখানে একটা যে এখানে উষ্ণতা কমা বা বাড়ার কোনো মানে ফ্যাক্টর ঘটলো, যে না উপরে উঠলো, উপরে কোনো একটা বিষয় তাদের উষ্ণতাকে কেড়ে নিল, এই যে বায়ুগুলোর উষ্ণতাকে কেড়ে নিল তাই ঠান্ডা হলো, অর্থাৎ আমরা এখানে উষ্ণতা দিলাম না, উষ্ণতা নিলামও না কোনো বাইরে থেকে, আমরা বাইরে থেকে উষ্ণতা দিলামও না, বাইরে থেকে উষ্ণতা নিলামও না, শুধুমাত্র আমরা বায়ুর স্থানটাকে পরিবর্তন করে দিলাম, আমরা নিচে বায়ু ছিল সেই বায়ুটাকে বায়ুমণ্ডলের উপরে উঠিয়ে দিলাম, তাই তারা ঠান্ডা হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি। অর্থাৎ অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে কি হয়, অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে বায়ু বায়ুতে বাইরে থেকে কোনো ধরনের তাপ প্রয়োগ বা তাপ প্রয়োগও হলো না বা তাপ কেউ কেড়ে নিল না, কিন্তু শুধুমাত্র স্থানের পরিবর্তনের কারণে বায়ু ঠান্ডা হলো। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি, মানে বাইরে থেকেও তাপ নিবে না, কাউকে তাপ দিবেও না, এর নিজের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপকে কমিয়ে দিবে। তো এটা এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি। এবার এটার তো রিভার্সও ঘটতে পারে, যদি এই বায়ুগুলো, যেটা উপরে বায়ুটা উঠলো সেই বায়ুগুলো যদি নিচে নামতে থাকে আবার, তাহলে কি হবে, তারা আবার হিটেড হয়ে যাবে। এখানেও কিন্তু আমরা সূর্যের আলোর মাধ্যমে বায়ুকে আমরা তাপ দিচ্ছি না, আমরা শুধুমাত্র স্থানটাকে পরিবর্তন করছি। অর্থাৎ অ্যাডিয়াবেটিক পদ্ধতি তাহলে সংজ্ঞা হলো কি, অ্যাডিয়াবেটিক পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যে আমরা বাইরে থেকে উষ্ণতা নিবও না, বাইরে থেকে উষ্ণতা দিবও না, আমরা ওই বায়ুর স্থান পরিবর্তনের মাধ্যমে তার উষ্ণতাকে কমাবো বা বাড়াবো।
যদি যদি আমরা এখান থেকে যদি আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে উষ্ণতাটা কমলো, আবার যদি উপর থেকে যদি আবার নিচের সোজা নিয়ে আসি উষ্ণতা বাড়লো। এটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক পদ্ধতি। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কেন কমে, এই জায়গাটুকু তোমরা বুঝতে পারলে। এবার এই অ্যাডিয়াবেটিক পদ্ধতির দুটো প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে একটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, আর একটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই দুটো বিষয় বুঝতে হবে তোমাদের কনডেনসেশনের ক্ষেত্রে। এবার আমরা কনডেনসেশনের আসল জায়গায় আসব। আমরা কনডেনসেশন বলতে কি জানি? কনডেনসেশন কথার অর্থ হলো ঘনীভবন। ঘনীভবন ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্পপূর্ণ বায়ু তাপ হারিয়ে আবার তরল অবস্থায় ফিরে আসে, সেটাকে বলছি আমরা ঘনীভবন। এটা হচ্ছে একটা জলের টুকরো, এটা হচ্ছে একটা জলের ফোঁটা। এই জলের ফোঁটার উপর সূর্যের তাপ পড়লো বা আমরা এটাকে গরম করলাম। এবার গরম করলে কি হবে আমরা কি জানি? আমরা জল যখন উষ্ণতা পায় তখন কি হয়? সে কনভার্ট হয়ে যায় জলীয় বাষ্পতে। জলীয় বাষ্পতে কনভার্ট হয়ে যায়। ধরে এই এক ফোঁটা জল থেকে এই পরিমাণ জলীয় বাষ্প তৈরি হলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার নাম কি? এই ঘটনাটার নাম হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীয় ভবন। তাহলে বাষ্পীয় ভবন ঘটলো এবং জল ছিল লিকুইড, তৈরি হয়ে গেল গ্যাসে। এটা হয়ে গেল। এবার কনডেনসেশন প্রক্রিয়া কি করে? কনডেনসেশন প্রক্রিয়া আবার এই গ্যাসীয় অবস্থাকে আবার তরল অবস্থায় বা সলিড অবস্থায় নিয়ে আসাতে কাজ করে। কনডেনসেশন প্রক্রিয়া বা ঘনীভবন প্রক্রিয়ায় কি হয়? এই যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পর যে তাপ নিয়েছিল সেই তাপটাকে ছেড়ে দেয় এবং আবার জলে পরিণত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বরফে রূপান্তরিত হয় বা বরফে বা সলিড ফর্মে রূপান্তরিত হয়। এটা হচ্ছে ঘনীভবন। এবার এই ঘনীভবন কিভাবে ঘটে আমরা সেটা জানবো। এই ঘনীভবনের ফলেই কিন্তু মেঘ ইত্যাদি সবকিছু তৈরি হয়। তোমরা দেখেছো, তোমরা যখন ফ্রিজের একটা বোতল বের করে বাইরে রেখে দাও, একটু পর দেখবে যে তার আশেপাশে জলের ফোঁটাগুলো জমেছে, অনেকগুলো বোতলের গায়ে জলের ফোঁটা জমেছে। তো এটা একটা বোতল, এই বোতলের ভিতরে ঠান্ডা পানি রয়েছে, ঠান্ডা জল রয়েছে, ঠান্ডা জল রয়েছে এই বোতলের মধ্যে। তো এর আশেপাশে কি হবে? জলের ফোঁটা জমবে। এই জলের ফোঁটাগুলো জমে কিসের জন্য? এই যে ভিতরকার জল, এটা তো বাইরে এসে জমে না। যেহেতু এই ভিতরের জল ঠান্ডা, তো এই বোতলের যে শরীর সেটাও ঠান্ডা হয়ে যায়। এই বোতলের যখন শরীর ঠান্ডা হয়ে যায়, এই আশেপাশে বায়ুমণ্ডল রয়েছে, তো এই বায়ু রয়েছে, তো এই বায়ুতে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। এই জলীয় বাষ্পগুলো যখন এই বোতলের আহ আহ, শরীরের সঙ্গে স্পর্শে আসে, তখন কি হয়? সেই জলীয় বাষ্পকে তারা ঠান্ডা করে দেয় এবং ঠান্ডা করে দেওয়ার ফলে কি হয়? সেই জলীয় বাষ্প আর বাষ্প হয়ে থাকে না, তারা তখন জলের ফোঁটা রূপে বোতলের গায়ে জমে থাকে। তাহলে এই ঘটনাই হচ্ছে কনডেনসেশন এবং এর ফলেই কিন্তু মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত ঘটে, ধোঁয়াশা কুয়াশা অনেক কিছুর সৃষ্টি হয়। তো এই ঘনীভবন প্রক্রিয়াটা আমরা একটু বুঝবো। ঘনীভবন প্রক্রিয়া কিভাবে ঘটে? তো এখানে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এবং ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটটা আমাদেরকে বুঝতে হবে। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা শুষ্ক অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। তো কি হয়? আমরা একটা জিনিস প্রথমেই জেনে নিয়েছিলাম যে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা আমরা জেনেছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস, এটা এখন কাজে লাগবে। কনডেনসেশনের ক্ষেত্রে কনডেনসেশন হওয়ার শর্ত কি? কনডেনসেশন হওয়ার শর্ত হচ্ছে একটাই শর্ত, এটাই হচ্ছে মেন শর্ত। অনেকগুলো থাকে, মানে ফেভারেবল ফ্যাক্টরস অনেকগুলো থাকে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে রিলেটিভ হিউমিডিটি 100%।
রিলেটিভ হিউমিডিটি 100% পৌঁছালে তবেই কন্ডেনসেশন হবে, না হলে হবে না। এই 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাতে হবে। 100% মানে কি বলেছিলাম, ধরে নাও এই বক্সের ভিতর যতটুকু বায়ু আছে ততটুকু বায়ু 10 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে তাহলে ঘনীভবন হওয়ার জন্য এই এই ভিতরে যে বায়ু রয়েছে, এই বায়ুতে ঘনীভবন হওয়ার জন্য এখানে 10 গ্রামই জলীয় বাষ্প থাকতে হবে। যদি 8 গ্রাম থাকে ঘনীভবন হবে না, যদি 5 গ্রাম থাকে ঘনীভবন হবে না, 10 গ্রামে 10 গ্রামই থাকতে হবে, অর্থাৎ 100% রিলেটিভ হিউমিডিটি থাকতে হবে, তাহলেই ঘনীভবন হবে। এটাই হচ্ছে প্রধান শর্ত। এবং এই যে 100% রিলেটিভ হিউমিডিটি হওয়ার জন্যই কিন্তু অ্যাডিয়াবেটিক পদ্ধতিটা কাজে লাগে। তো ধরো এই ড্রাই অ্যাডিয়াবেটিক এবং ওয়েট অ্যাডিয়াবেটিকটা একসঙ্গেই হবে। তো ধরে নাও এটা হচ্ছে ভূমি, এই ভূমিতে সূর্যের আলো এসে পড়লো। তো কি হলো, সূর্যের আলো এসে পড়ার ফলে এখানকার বায়ুগুলো উষ্ণ হয়ে গেল। উষ্ণ হলে কি হবে, বায়ু উপরে উঠতে থাকবে। এবার ধরে নাও এই বায়ুটা যখন উপরে উঠতে থাকলো, তখন এই বায়ুতে রিলেটিভ হিউমিডিটি RH ছিল 40%। মানে এই বায়ুটুকু 40% রিলেটিভ হিউমিডিটি নিয়ে উঠছে। কিন্তু ঘনীভবন হওয়ার জন্য কিন্তু বা এই বায়ুতে যে জলীয় বাষ্প রয়েছে সেগুলোকে আবার তরলে পরিণত হওয়ার জন্য কিন্তু 100% রিলেটিভ হিউমিডিটি প্রয়োজন। কিন্তু এখানে আছে 40%। আর যেহেতু উপরে উঠতে থাকলো, এই নিচে থেকে আর এর মধ্যে আলাদা করে হিউমিডিটি বা জলীয় বাষ্প এসে অ্যাড হতে পারছে না, কারণ এই বায়ুর একটা ধরে নাও একটা প্যাকেট বা বায়ুর একটা অংশ আকাশে উঠে পড়লো, তাহলে নিচে থেকে আর তার কাছে হিউমিডিটি পৌঁছানোর কোনো সুযোগ নাই। আমরা তো আর নিয়ে গিয়ে জলীয় বাষ্পকে আমরা নিয়ে গিয়ে তো আর সেই বায়ুর মধ্যে তো দিতে পারছি না। তাহলে সে 40% নিয়ে উপরে উঠতে থাকলো। 40% নিয়ে উপরে উঠতে থাকলো, তার মানে এই বায়ুটা প্রায় ড্রাই বা শুষ্ক বায়ু, কারণ এর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। শুষ্ক যদি বায়ু হয়, এই বায়ু খুব দ্রুত ঠান্ডা হবে। মানে এখানে প্রতি কিলোমিটারে কি হবে, প্রতি কিলোমিটারে 10 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে। এবার তাপমাত্রা কমবে কি কারণে, 10 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে কি করে, না আমরা নরমালে তো জেনেছিলাম 6.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু না, সেটা হচ্ছে গড়। এখানে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের ক্ষেত্রে এখানে প্রত্যেক কিলোমিটারে 10 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে। কি কারণ, এই যে 40% রিলেটিভ হিউমিডিটি আছে, এই 40% রিলেটিভ হিউমিডিটি আছে, তাই কি হচ্ছে, তাই ঘনীভবন হতে পারছে না, কন্ডেনসেশন এই পরিস্থিতিতে হচ্ছে না, কন্ডেনসেশন এখন হচ্ছে না। এবার কন্ডেনসেশন যদি না হয় তাহলে কি, কন্ডেনসেশন যদি না হয় তাহলে এই যে জলীয় বাষ্প কণাগুলো, এই জলীয় বাষ্পের কণাগুলো কিন্তু জলকণায় অর্থাৎ তরল কণায় রূপান্তরিত হতে পারছে না। এবার তরল কণায় যদি রূপান্তরিত না হতে পারে, এই যে জলীয় বাষ্প, এর মধ্যে তো একটা তাপ রয়েছে, যেই তাপটা বের তো হতে পারছে না, এই জলীয় বাষ্প কণাগুলোর মধ্যেই থাকছে। তাহলে কি হচ্ছে, তাহলে তাপমাত্রা বাড়ছে না, কি হচ্ছে, দ্রুত তাপমাত্রা কমছে। এটাই হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট অর্থাৎ বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন বাতাস খুব দ্রুত ঠান্ডা হয়, কারণ জলীয় বাষ্প যে কণাগুলো রয়েছে তারা কি করে, হিটকে ত্যাগ করতে পারে না, হিট নিজের মধ্যেই রাখে, এবং হিট যদি ত্যাগ না করতে পারে তাহলে আশেপাশের বায়ুমণ্ডল কিন্তু আর গরম হতে পারে না, তাই দ্রুত ঠান্ডা হয়। এবার যখন
রিলেটিভ হিউমিডিটি 40% রয়েছে, বায়ু দ্রুত ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হলে কি হচ্ছে, বায়ুর একটা ধর্ম হচ্ছে যে বায়ু যত বেশি হিট হবে, বায়ু যত বেশি হিটেড থাকবে, গরম থাকবে, তত বেশি পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে, জলীয় বাষ্প ধরে রাখতে পারে, জলীয় বাষ্প বেশি ধরে রাখতে পারে। বায়ু যখন গরম থাকে তখন জলীয় বাষ্প বেশি ধরে রাখতে পারে, এবং বায়ু যখন কুল হয় তখন জলীয় বাষ্প আর বেশি ধরে রাখতে পারে না, জলীয় বাষ্প বেশি ধরে রাখতে পারে না, জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে একদিকে কি হচ্ছে, একদিকে যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ধরে নাও এখানে উচ্চতা ছিল বায়ুর উষ্ণতা ছিল 30°C, 30°C উষ্ণতা ছিল, 2 কিলোমিটার পার হয়ে উষ্ণতা হয়ে গেল 10°C, এখানে 10°C উষ্ণতা হয়ে গেল। 10°C যখন উষ্ণতা হয়ে গেল, বায়ু কুল হতে থাকলো, এবং বায়ু কুল যখন হতে থাকবে জলীয় বাষ্প কম ধারণ করতে পারবে। জলীয় বাষ্প কম ধারণ করতে পারা মানে হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ জলীয় বাষ্প যত কম ধারণ করতে পারবে রিলেটিভ হিউমিডিটি বৃদ্ধি পেতে থাকবে। এখানে ছিল এই পর্যন্ত, এখানে যখন শুরু হয়েছিল তখন 40% রিলেটিভ হিউমিডিটি ছিল। এখন এখানে 2 কিলোমিটার উচ্চতার পর যখন 10°C উষ্ণতা হয়ে গিয়েছে, তখন রিলেটিভ হিউমিডিটি বাড়তে বাড়তে 70% হয়ে গেল। আরো যখন উচ্চতা বৃদ্ধি পাবে, আরো যখন উচ্চতা বৃদ্ধি পাবে, তখন এই বায়ুর কিছু অংশে দেখা যাচ্ছে, বায়ুর কিছুটা অংশে দেখা যাচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি 100% পৌঁছে গেল। 100% যখন পৌঁছে গেল, তখন কি হলো, তখন তখন বায়ু সম্পৃক্ত হয়ে গেল বা স্যাচুরেটেড হয়ে গেল, স্যাচুরেটেড হয়ে গেল, সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়ে গেল। স্যাচুরেটেড মানে কি, স্যাচুরেটেড কথার সহজ মানে হচ্ছে সম্পৃক্ত, এবং এখানে সম্পৃক্ত হওয়া বলতে বোঝায় যে বায়ুতে যখন রিলেটিভ হিউমিডিটি 100% পৌঁছিয়ে যায় এবং কনডেনসেশন ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সেই পরিস্থিতিকে বলছে স্যাচুরেটেড পরিস্থিতি বা সম্পৃক্ত অবস্থা। তো বায়ুর কিছু অংশ সম্পৃক্ত হয়ে গেল, 100% রিলেটিভ হিউমিডিটি হয়ে গেল কিছু অংশ। তো যখন 100% রিলেটিভ হিউমিডিটি হয়ে গেল, কনডেনসেশন বা ঘনীভবন শুরু হলো। ঘনীভবন শুরু হওয়া মানে কি, ঘনীভবন শুরু হওয়া মানে হচ্ছে যে এই যে জলের কণাগুলো, এই এই বায়ুর কণাগুলো, এই বায়ুর কণাগুলো জলের কণায় রূপান্তরিত হতে থাকবে। এবার তোমাদের একটা জিনিস প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি বলেছিলাম যে ল্যাটেন্ট হিট বা লিন তাপ বলে একটা বিষয় রয়েছে, লিন তাপ, লিন তাপ বলে একটা বিষয় রয়েছে। এই লিন তাপ কি করে, এই লিন তাপ এই জলীয় বাষ্পর মধ্যে থাকে কিন্তু বের হতে পারে না, কিন্তু এই যখন জলীয় বাষ্প যখন আবার তরলে রূপান্তরিত হয়ে যায়, তরলে রূপান্তরিত, তরল প্রথমে ছিল সেটা হয়ে গেল গ্যাসীয় অবস্থা, অর্থাৎ জলীয় বাষ্প হয়ে গেল। জলীয় বাষ্প যখন হয়ে গেল তখন এর মধ্যে লিন তাপ অ্যাড হয়ে গেল। এই লিন তাপ কখন আবার বের হবে, যখন এই এই জলীয় বাষ্প যখন আবার বায়ু অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে, তখন লিন তাপ বের হয়ে যাবে, লিন তাপ বের হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, এখানে লিন তাপ বের হচ্ছে, এই জায়গাতে জলের ফোঁটা তৈরি হচ্ছে, জলের ফোঁটা তৈরি হওয়া মানে হচ্ছে লিন তাপ বের হয়ে যাচ্ছে। লিন তাপ যত বের হচ্ছে, এই আশেপাশের জায়গাটা একটু উষ্ণ হতে থাকে। একটু যখন উষ্ণ হতে থাকলো তখন কি হচ্ছে, উষ্ণ যখন হতে থাকছে তখন হাইট যত বাড়ছে, এই এই বায়ুর যখন অল্টিটিউড যত বাড়ছে, ঠান্ডা হচ্ছে একদিকে, কিন্তু এখানে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। তাই পরিস্থিতি কি হয়, পরিস্থিতি হয়ে যায় যে উষ্ণতাটা যতটা কম ছিল আগে, এই 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত যতটা উষ্ণতা কম ছিল, এখন তার থেকে কম কমছে। কতটুকু কমছে, 5°C, 6°C, এইভাবে উষ্ণতা কমছে। এইভাবে যখন উষ্ণতা কমছে, তাহলে কি হচ্ছে, বায়ু একটু সময় পাচ্ছে স্যাচুরেটেড বেশি হওয়ার জন্য বা সম্পৃক্ত বেশি হওয়ার জন্য, বা 100% রিলেটিভ হিউমিডিটি ঘটার জন্য সময় পাচ্ছে। এবং এই সময় পাওয়ার ফলে কি হবে, যখন সম্পূর্ণ বায়ুটা সম্পৃক্ত হবে এবং 100% রিলেটিভ হিউমিডিটি ক্রস করবে, সম্পূর্ণ বায়ুটার যখন 100% রিলেটিভ হিউমিডিটি ক্রস করবে, তখন কি হবে, তখন সম্পূর্ণ বায়ুটা জলীয় বাষ্প আর না থেকে, জলীয় বাষ্পগুলো তখন কি হবে, তরলে রূপান্তরিত হতে চাইবে। এবার এখানে তরলে রূপান্তরিত হওয়ার জন্য কিন্তু কয়েকটা বিষয় জানতে হবে। তরলে রূপান্তরিত হওয়ার জন্য একটা
একটা পার্টিকেল প্রয়োজন হয়। আমরা জানি যে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ধুলো কণা, লবণ কণা, গ্যাসের কণা ইত্যাদি জিনিস ভেসে বেড়ায়। তো এই যে লবণ কণাগুলো, ধরে নাও একটা একটা লবণ কণা, এই একটা লবণ কণা রয়েছে। এই লবণ কণাটা কি করে? এই লবণ কণাটা কিন্তু এই যে জলীয় বাষ্পগুলো, এই জলীয় বাষ্পগুলোকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে। দিয়ে জলীয় বাষ্পগুলো কি হয়? এই যে জলীয় বাষ্পগুলো, এই জলীয় বাষ্পগুলো এই যে এই যে ইয়ের পাশে, এই এই যে লবণ কণার চারিদিকে জমে যায়। কিভাবে? জলকণা রূপে জমে যায়। এবং এই যে লবণ কণাটা, এগুলোর নাম হয় তখন হাইগ্রোস্কোপিক নিউক্লি। হাইগ্রোস্কোপিক নিউক্লি। হাইগ্রোস্কোপিক নিউক্লি বলার কারণ হচ্ছে যে এই যে এই যে লবণ কণাগুলো, এই লবণগুলো জলর কণাগুলোকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিজের চারপাশে ধরে নেয়, নিজের চারপাশে আলিঙ্গন করে ধরে নেয়। ফলে কি হয়? জলের কণাগুলো একটা স্টেবল জায়গা পায়, একটা বেশ পায়। এর ফলে কি হয়? সেই জলের ফোঁটাগুলো জমতে থাকে এবং এর ফলে এই জলের ফোঁটাগুলো যখন এইভাবে হাইগ্রোস্কোপিক নিউক্লির পাশে পাশে জমতে থাকে, তখন এই ধরনের মেঘ সৃষ্টি করে। মানে এই মেঘের মধ্যে শুধুমাত্র জলকণাই থাকে না, এর মধ্যে কিন্তু বরফ কণাও থাকে। দেখা যাচ্ছে যে উষ্ণতা কমে গেল, 0°C পৌঁছে গেল, তখন কি হবে? কারণ উচ্চতা তো অনেক বৃদ্ধি পেয়ে গেছে, এখানে তাপমাত্রা খুবই নিচে নেমে এসেছে, দেখা যাচ্ছে 0°C, -2°C এমন তাপমাত্রা। তখন কিছু অংশ জলকণায় রূপান্তরিত হবে এবং কিছু অংশ আইস ক্রিস্টালে রূপান্তরিত হবে, অর্থাৎ বরফ কেলাসে রূপান্তরিত হবে, আইস ক্রিস্টালে। এবং এই আইস ক্রিস্টাল অ্যান্ড এই যে জলের কণাগুলো বা ওয়াটার ড্রপলেট যেটাকে বলছে, এই ওয়াটার ড্রপলেট গুলো একসঙ্গে কি তৈরি করে? এই একসঙ্গে এরকম মেঘের ফরমেশন করে। মানে এই মেঘ অন্য কিছু না, এই মেঘের মধ্যে কি থাকে? এই মেঘের মধ্যে ওয়াটার ড্রপলেট এবং আইস ক্রিস্টাল বা বরফ কণা বা বরফ ক্রিস্টাল, বরফ কেলাস উপস্থিত থাকে এবং মেঘের সৃষ্টি করে। এবং মেঘ সৃষ্টি হলে কি হবে? মেঘ সৃষ্টি হলে এক সময় যখন মেঘের ভার, এই যে হাইগ্রোস্কোপিক নিউক্লি, এই হাইগ্রোস্কোপিক নিউক্লির আশেপাশে যে জলের ফোঁটাগুলো রয়েছে, এই ফোঁটাগুলো যখন এই বড় হয়ে যাবে, এতটা বড় হয়ে যাবে, জলের ফোঁটাগুলো এতটা বড় হয়ে গেল, তখন কি হবে? তখন আর আকাশে উড়ে বেড়াতে পারবে না, কারণ নিচের দিকে তো মাধ্যাকর্ষণ শক্তি টানছে। মাধ্যাকর্ষণ শক্তি যখন টানবে তখন এরা নিচের দিকে নামতে থাকবে এবং সেই ঘটনাকে আমরা বৃষ্টিপাত বলি। আবার এই বরফ কণাগুলো যখন এইটুকু ছিল তখন ঠিক ছিল। বরফ কণাগুলো যখন মিশতে মিশতে এত বড়টা হয়ে যাবে, তখন তো আর ভেসে থাকতে পারছে না, তখন তারা নিচের দিকে নামতে থাকবে এবং নিচের দিকে নামতে নামতে কি হবে? বায়ুর ঘর্ষণ হবে এবং বায়ুর ঘর্ষণ হওয়ার ফলে তারা আবার গলে যাবে, যে জলের মতোই কিন্তু বৃষ্টিপাত হবে। আবার কিছু ক্ষেত্রে কি হয়? কিছু ক্ষেত্রে বড় বড় কণাগুলো যখন নিচে নেমে আসে বরফের আকারে, তখন সেটাকে আমরা শিলাবৃষ্টি বলি, শিল পড়ে বলে হয় না সেটা। তো এইভাবে কিন্তু কনডেনসেশন প্রক্রিয়াটা ঘটে। তাহলে এটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপসেট এবং এটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপসেট। ওয়েটের ক্ষেত্রে কি হয়? ওয়েটের ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা কমার হার কিন্তু কম, এবং ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপসেটের ক্ষেত্রে তাপমাত্রা কমার হার অনেক বেশি। এবার এবার এই দুটোর মধ্যে বৃষ্টি এই দুটোর মধ্যে কিন্তু কনডেনসেশন কিন্তু দুটোতেই ঘটছে। ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপসেট হতে 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 এক সময় কিন্তু 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাচ্ছে, তখনও কিন্তু কনডেনসেশন ঘটছে। ওয়েট অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে কনডেনসেশন ঘটে, এটা ভালো পরিমাণে ঘটে এবং এর ফলে মেঘ সৃষ্টি হয়। ড্রাই অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে মেঘ সৃষ্টি হয় না, ওয়েট অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে মেঘ সৃষ্টি হয়। তাহলে কনডেনসেশন কিভাবে ঘটে আমরা জানলাম, যে কনডেনসেশন কিভাবে ঘটে, ওয়েট অ্যাডিয়াবেটিক পদ্ধতি কিভাবে হয়, ড্রাই অ্যাডিয়াবেটিক পদ্ধতি কিভাবে হয়, অ্যাডিয়াবেটিক পদ্ধতি কি জিনিস, অ্যাডিয়াবেটিক ল্যাপসেট কি জিনিস, এনভায়রনমেন্টাল ল্যাপসেট কি জিনিস, নরমাল ল্যাপসেট কি জিনিস, নরমাল ল্যাপসেট ঘটে কিভাবে, এগুলো আমরা জানলাম। অ্যাবসলিউট হিউমিডিটি কি জানলাম, রিলেটিভ হিউমিডিটি কি জানলাম। আর একটা বিষয়, ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই ডিউ পয়েন্ট টেম্পারেচার কি? কনডেনসেশন হওয়ার জন্য একটাই বড় শর্ত, সেটা হচ্ছে 100% রিলেটিভ হিউমিডিটি।
রিলেটিভ হিউমিডিটি পার হলেই, রিলেটিভ হিউমিডিটি পৌঁছালেই কিন্তু কন্ডেনসেশন বা ঘনীভবন হবে। ঘনীভবন হবে মানেই তখন এই জলকণা এই জলীয় বাষ্প কণাগুলো তখন কি হচ্ছে, তখন জলকণায় রূপান্তরিত হতে থাকছে। এই যে 100% রিলেটিভ হিউমিডিটি পর্যন্ত পৌঁছালো, এর ফলে কন্ডেনসেশন প্রক্রিয়া শুরু হলো। যেই পয়েন্টে গিয়ে এই 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছালো এবং কন্ডেনসেশন শুরু হলো, সেই পয়েন্টকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার ডিউ পয়েন্ট টেম্পারেচারের বাংলা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা। শিশিরাঙ্ক তাপমাত্রা মানে হচ্ছে যে যেই তাপমাত্রা অতিক্রম করার পর বা যেই তাপমাত্রাতে পৌঁছানোর পর রিলেটিভ হিউমিডিটি 100% পৌঁছায় এবং কন্ডেনসেশন শুরু হয়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার মানে সহজ কথা, যেই তাপমাত্রাতে গিয়ে কন্ডেনসেশন শুরু হবে সেটাই হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। কন্ডেনসেশন হওয়ার জন্য কিন্তু তাপমাত্রা কমার বা বাড়ার বা এটা তেমন কোনো কাজ করে না যে তাপমাত্রা কমতেই হবে, এরকম কোনো কথা না। কথা হচ্ছে যে 100% রিলেটিভ হিউমিডিটি হতে হবে, তাহলেই কিন্তু কন্ডেনসেশন হবে। কিন্তু বায়ুমণ্ডলে কি হচ্ছে, বায়ুমণ্ডলে যখন বাতাসটা উপরে উঠে যাচ্ছে তখন নিচ থেকে আর ময়েশ্চার সাপ্লাই হওয়ার জায়গা নেই, নিচ থেকে আর যে হিউমিডিটি বা জলীয় বাষ্প দেওয়া যাবে তাকে, এরকম আর পরিস্থিতি নেই। তখন কি হচ্ছে, তখন তাপমাত্রা যত কমছে রিলেটিভ হিউমিডিটি তত বাড়ছে এবং এর ফলে কিন্তু মেঘ সৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়। কিন্তু পরিস্থিতিটা যদি একটু আলাদা হয়, যে তুমি, এটা হচ্ছে তোমাদের গ্যাসের ওভেন, তার এখানে আগুন জ্বলছে এবং এর উপর একটা তোমরা পট রেখেছো বা একটা বাটি রেখেছো, পাত্র রেখেছো, এর মধ্যে জল রয়েছে এবং নিচে থেকে আগুন জ্বলছে। অবশ্যই জলটা গরম হবে, জল গরম হলে কি হয়, জল গরম হলে কিন্তু জলীয় বাষ্প আকারে বায়ু উপরে উঠতে থাকবে, জল বাষ্পতে পরিণত হবে এবং উপরে উঠতে থাকবে। এবার এই পরিস্থিতিতে ধরো তুমি উপরে একটা থালা ধরলে, এরকম একটা থালাকে ধরলে, তাহলে কি হবে, একটু পরে দেখবে যে তার ওই থালার এই পৃষ্ঠে ছোট 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 জলের বিন্দু জমে যাবে, ছোট ছোট জলের বিন্দু জমে যাবে। তার মানে কি, জলের বিন্দু জমবে কখন, যখন কন্ডেনসেশন শুরু হবে তখন। কিন্তু এখানে তাপমাত্রা তো হিট, এই জায়গাটাতে তো কিন্তু অতটা ঠান্ডা হওয়ার সময় পেল না, কিন্তু তাও কি করে কন্ডেনসেশন হলো, এখানে কন্ডেনসেশন হওয়ার কি, এত পরিমাণ জল যাচ্ছে, মানে এত পরিমাণ জলীয় বাষ্প যাচ্ছে, রিলেটিভ হিউমিডিটি সব সময়তে 100% থাকছে। রিলেটিভ হিউমিডিটি যেহেতু 100% সব সময়তেই থাকছে, তাই এখানে তাপমাত্রা বেশি হলেও, এই আবহাওয়াতে তাপমাত্রা বেশি হলেও কিন্তু ঠান্ডা হলো না, কিন্তু তাও কন্ডেনসেশন ঘটলো এবং এই যে বাষ্পকণাগুলো জলকণায় রূপান্তরিত হলো। তাহলে তাপমাত্রার সঙ্গে কন্ডেনসেশন হওয়ার সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা কিন্তু রিলেটিভ হিউমিডিটি কিন্তু আসল বিষয়। রিলেটিভ হিউমিডিটি 100% পৌঁছালে কন্ডেনসেশন হতে বাধ্য। তাহলে কন্ডেনসেশন সম্বন্ধে আমরা জানলাম এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার জানলাম, যে যেই পরিস্থিতিতে 100%, যেই তাপমাত্রাতে 100% রিলেটিভ হিউমিডিটি পৌঁছাবে, সেই তাপমাত্রাতেই কিন্তু কন্ডেনসেশন হবে এবং সেই তাপমাত্রাটাই হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা। এখানে যদি তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হয়, এটাই হচ্ছে এর ডিউ পয়েন্ট টেম্পারেচার। আবার এখানে যদি তাপমাত্রাটা এই পরিস্থিতিতে পৌঁছাতে পৌঁছাতে তাপমাত্রাটা যদি -5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাও কিন্তু ডিউ পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। ডিউ পয়েন্ট টেম্পারেচার নির্ধারিত না যে 0 ডিগ্রি সেলসিয়াসে হতে হবে, 2 ডিগ্রিতে হতে হবে, 3 ডিগ্রিতে হতে হবে, যেই পরিস্থিতিতে কন্ডেনসেশন ঘটবে সেটাই ডিউ পয়েন্ট টেম্পারেচার। এটা গেল আমাদের এই প্রথম 9টা প্রশ্নের সামগ্রিক আলোচনা। কন্ডেনসেশন চ্যাপ্টার শেষ হলো। কন্ডেনসেশন চ্যাপ্টার মানে কন্ডেনসেশন কিভাবে ঘটে আমরা জানলাম, ল্যাপস রেট, নরমাল ল্যাপস রেট, এনভায়রনমেন্টাল ল্যাপস রেট ইত্যাদি ইত্যাদি জানলাম। এখানে আরেকটা বিষয়, নরমাল ল্যাপস রেটের ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রা, এতক্ষণ জানলাম যে যত উচ্চতা বৃদ্ধি পায় তাপমাত্রা কমে, তাপমাত্রা ডাউন হয়, টেম্পারেচার
ডাউন হয়, টেম্পারেচার ডাউন হয় যত তাপমাত্রা যত উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে কিন্তু তাপমাত্রা কমে না, তাপমাত্রা বাড়ে। কিভাবে বাড়ে একটু বুঝে নাও। এটা একটা পাহাড়, এখানে দুটো পাহাড় রয়েছে, এই মাঝে কি, এই মাঝে রয়েছে ভ্যালি। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভ্যালি, এটা হচ্ছে পাহাড়। তো সময়টা হচ্ছে শীতকাল, সময়টা হচ্ছে শীতকাল এবং রাত্রিকালীন অবস্থা। তো দিনের বেলায় কি হয়েছিল, দিনের বেলায় এখানকার বায়ুগুলো উষ্ণ হয়েছিল, কিছুটা উষ্ণ হয়েছিল। যে বায়ুগুলো উপরে এইরকম জায়গায় বায়ুগুলো ছিল, বায়ুগুলো এরকম জায়গায় ছিল, উষ্ণ হলে বায়ু উপরে উঠে এই ধরনের জায়গায় বায়ুগুলো ছিল। নিচেও কিছু বায়ু রয়েছে গরম হয়ে, নিচেও কিছু বায়ু গরম অবস্থায় রয়েছে। এবার শীতকাল, রাত্রিবেলায় কি হবে, হিট তো রেডিয়েট করবে, হিট যেহেতু রেডিয়েট করে দিচ্ছে, হিট রেডিয়েট করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার হিট রেডিয়েট করার ফলে যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে আবহাওয়া, তখন এই যে পাহাড়ের এই যে ধারগুলো, এই যে গাত্রগুলো, এগুলো তো ঠান্ডা হবে। এগুলো যখন ঠান্ডা হয় এবং এই যে বায়ুগুলো, এই বায়ুগুলো যখন এই পর্বতের গায়ের আশেপাশে যখন জমা হয়, তখন তারাও পর্বতের গায়ের সঙ্গে স্পর্শ করে ঠান্ডা হয়ে যায়। এবার আমরা কি জানি, বায়ু যত ঠান্ডা হয় তত তারা ভারী হয়ে যায়। ভারী যখন হয়ে যায় তখন কি হচ্ছে, এই যে ঠান্ডা বায়ু, এটা হচ্ছে এখন কিন্তু বায়ুগুলো ঠান্ডা হয়ে গেল, এই গরম বায়ুগুলো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে তারা ভারী হয়ে গেল এবং নিচে আসতে থাকলো। মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচে আসতে থাকলো, নিচে আসতে থাকলো, দিয়ে এখানে এসে জমা হলো। এখানে এসে যেহেতু জমা হলো ঠান্ডা বায়ুগুলো, এখানে কিন্তু ভ্যালিতে কি হচ্ছে, ভ্যালি একটু দেরিতে ঠান্ডা হয়, এখানে গরম বায়ু ছিল। যেহেতু ঠান্ডা বায়ুগুলো এখানে এসে জমা হলো, এই যে গরম বায়ু এখানে ছিল, লাল রঙের ফোঁটাগুলো হচ্ছে গরম বায়ু। এই যে গরম বায়ুগুলো ছিল, এই ঠান্ডা বায়ুগুলো গরম বায়ুগুলোকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিল, দিয়ে এই গরম বায়ুগুলো কিন্তু এখানে এসে জমা হলো, এই জায়গাটাতে এসে জমা হলো। এখানে ছিল গরম বায়ু, এদের এই পর্বতের গায়ে এসে এখানে ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে নিচে নেমে এসে এখানে জমলো, এই জায়গাটাকে অধিগ্রহণ করলো। এই যে ভ্যালির জায়গাটা, উপত্যকার জায়গাটা, এই উপত্যকার জায়গাটাকে ঠান্ডা বায়ুতে নিল এবং এখানে যে গরম বায়ুগুলোকে ছিল, গরম বায়ু ছিল, সেগুলোকে ধাক্কা মেরে উপরে তুলে দিল। এই পরিস্থিতিতে কি হলো তাহলে, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখলাম যে যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা কমছে, টেম্পারেচার কমছে। এখন এখানে তোমরা ঘটনা দেখো, এখানে কি হলো, এখানে যত আমরা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়ছে। এখানে গরম বায়ুগুলো ছিল, গরম বায়ু যখন এখানে এলো তখন কি হলো, তাপমাত্রা বেড়ে গেল। তাহলে কি হচ্ছে, যে নিচে থাকলো ঠান্ডা বায়ু, উপরে হলো গরম বায়ু। সাধারণ অবস্থায় কি হয়, নর্মাল ল্যাবসেটের ক্ষেত্রে সাধারণ অবস্থায় নিচে থাকে গরম বায়ু এবং উপরে থাকে ঠান্ডা বায়ু, এটা হচ্ছে পরিস্থিতি। এখানে কি হলো, এখানে পরিস্থিতি উল্টে গেল, এখানকার পরিস্থিতি হলো নিচে হলো ঠান্ডা বায়ু, উপরে হলো গরম বায়ু। তাহলে কি হলো, তাপমাত্রার বৈপরীত্য ঘটলো, যেটাকে আমরা বলছি ইনভার্সন অফ টেম্পারেচার, ইনভার্সন অফ টেম্পারেচার, ইনভার্সন অফ টেম্পারেচার। এর ফলে কি ঘটলো, ইনভার্সন অফ টেম্পারেচারের ফলে কি ঘটলো, যে উপরে গরম বায়ু হলো, নিচে ঠান্ডা বায়ু হলো, অর্থাৎ নর্মাল ল্যাপস রেট এর বিপরীত ঘটনা ঘটলো। নর্মাল ল্যাপস রেট যে বিপরীত ঘটনা, সেটাই হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বা তাপমাত্রার বৈপরীত্য। এই তাপমাত্রার বৈপরীত্য একটা প্রকারভেদ হচ্ছে এটা। এই যে ছবিটার মাধ্যমে তোমরা বুঝলে, এটা হচ্ছে একটা প্রকার ইনভার্সন অফ টেম্পারেচারের। ইনভার্সন অফ টেম্পারেচারের এটা কি প্রকার, এটার নাম হচ্ছে ভ্যালি ইনভার্সন, ভ্যালি ইনভার্সন। তাহলে এই এই যে প্রকারভেদটা, এটা তোমাদের হয়ে গেল এবং ইনভার্সন অফ টেম্পারেচারের ঘটনাটা দেখে নিলে। তাই তোমাদের প্রায় 10-12টা শর্ট প্রশ্ন এবং কনডেনসেশনের যে ধারণাটা, সেটা এই 9টা প্রশ্নের আলোচনার মাধ্যমে সমাপ্ত হলো। এবার আমরা অন্য প্রশ্নগুলোকে দেখব। আশা করছি এগুলো বুঝতে পারলে। যদি না বুঝতে পারো আর একবার দেখো, এবং তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে জানাবে। এর পরের আলোচনাতে আবার সেগুলোর সম্বন্ধে একটু আলোচনা করব। তো আমরা এবার পরের
শর্টগুলো সম্বন্ধে দেখি। পরের শর্ট কি রয়েছে? পরের শর্ট রয়েছে অ্যাজোরেস হাই। অ্যাজোরেস হাই, অ্যাজোরেস হাই কি জিনিস? তো এর জন্য একটা ছবি আঁকতে হবে। ধরে নাও এটাকে আমরা উত্তর আমেরিকা ধরলাম এবং এটাকে আমরা দক্ষিণ আমেরিকা ধরলাম। এটা আফ্রিকা এবং এটা হচ্ছে ইউরোপের একটা অংশ। এটা হচ্ছে ইউরোপ, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা। এবার এই জায়গাটাতে এই এই যে ইউরোপ, ইউরোপের কাছে ঠিক এই জায়গাটাতে একটা দ্বীপপুঞ্জ রয়েছে। এই দ্বীপপুঞ্জটার নাম হচ্ছে অ্যাজোরেস আইল্যান্ড। এই অ্যাজোরেস আইল্যান্ড, এই অ্যাজোরেস আইল্যান্ডটা কোথায় অবস্থিত? নর্থ আটলান্টিক মহাসাগর ওশিয়ানে অবস্থিত। নর্থ আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, নর্থ আটলান্টিক ওশিয়ানে অ্যাজোরেস আইল্যান্ড অবস্থিত। এবার কি হয় যে এই এই অ্যাজোরেস আইল্যান্ডটা একটা বলয়ে অবস্থিত। তোমরা যখন চাপ বলয়গুলো পড়েছো তখন তোমরা কয়েকটা বিষয় পড়েছো, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় নিম্নচাপ বলয়। তো এই যে বিষয়গুলো পড়েছো, তো এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে কিন্তু একটা চাপ বলয় রয়েছে। সেই চাপ বলয়টার নাম হচ্ছে ট্রপিক্যাল ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। হাই প্রেসার বেল্ট, হাই প্রেসার বেল্ট, বেল্ট হাই প্রেসার বেল্ট মানে হচ্ছে যে এখানে উচ্চচাপ বলয়, মানে এখানে বাতাস প্রচুর পরিমাণে বা বায়ু প্রচুর পরিমাণে রয়েছে। তো এই যে অ্যাজোরেস হাই, এই যে আইল্যান্ডটার আমরা ছবি, এই আইল্যান্ডটার আমরা আইল্যান্ডটাকে ই করলাম। তো এখানে কি হয়, এই জায়গাতে কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে সারা বছর, সারা বছর কিন্তু এখানে একটা, এই জায়গাকে কেন্দ্র করে এর আশেপাশে কিন্তু সারা বছর একটা উচ্চচাপ বিরাজ করে, উচ্চচাপ বলয় বিরাজ করে। এখানে উচ্চচাপ বলয় বিরাজ করে, মানে এই অ্যাজোরেস আইল্যান্ডকে কেন্দ্র করে এর আশেপাশে সারা বছর উচ্চচাপ বা হাই প্রেসার একটা বলয় বা একটা সার্কেল অবস্থান করে। তো এই কারণে অ্যাজোরেস এই 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 যে উচ্চচাপ বলয়, এই উচ্চচাপ বলয়টা তখন নাম হয়ে যায় অ্যাজোরাস হাই প্রেসার বেল্ট। অ্যাজোরাস হাই প্রেসার, হাই প্রেসার বেল্ট না, সরি, হাই প্রেসার জোন। অ্যাজোরাস হাই প্রেসার জোন, যেটাকে আমরা শর্টকাটে বলি অ্যাজোরাস হাই। তাহলে অ্যাজোরাস হাইকে কেন্দ্র করে সারা বছর যে উচ্চচাপ, এই অ্যাজোরাস আইল্যান্ডকে কেন্দ্র করে যে উচ্চচাপ জোন সারা বছর ধরে বিরাজ করে বা থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাজোরাস হাই। তাহলে এটা বুঝতে পারলে তোমরা। এবার আসছি আমরা স্মগ কনডেনসেশনের ক্ষেত্রে। কনডেনসেশনের অনেকগুলো ফর্ম রয়েছে বা রূপ রয়েছে। যেমন মেঘ, মেঘ একটা রূপ। মেঘ কিভাবে সৃষ্টি হয় আমরা দেখলাম, কিন্তু এর অনেকগুলো ফর্ম রয়েছে। যেমন একটা ফর্ম সম্বন্ধে আমরা জানি বা আমাদের এই অঞ্চলে ঘটে শীতের সময়তে, সেটার নাম হচ্ছে ফগ, বা ফগকে আমরা বাংলা ভাষায় বলি কুয়াশা। কুয়াশা হয়। কুয়াশা মানে কি? কুয়াশা মানে হচ্ছে যে আমরা শীতের সকালবেলায় দেখি, শীতের সকালবেলায় দেখি যে এই যে শীতের সকালবেলায় চারিদিকে হালকা ধোঁয়ার মতো একটা ধোঁয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। ধোঁয়াশে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা দূরের জিনিস দেখতে পাই না। তো এটাকে বলছি আমরা কুয়াশা। এবার এই কুয়াশার ক্ষেত্রে কি হয়, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কুয়াশার ক্ষেত্রে তেমন কুয়াশাতে কোনো ধরনের বেশি পরিমাণে আহ দূষিত পদার্থ থাকে না। তাই আমাদের কুয়াশাগুলো কি, আমাদের কুয়াশাগুলো হালকা হয়, সাদা হয়। কিন্তু শহরাঞ্চলে কি হয়, শহরাঞ্চলে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে, প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে। এই যে ফ্যাক্টরি গুলো থাকে, এই ফ্যাক্টরি গুলোতে প্রচুর পরিমাণে বাস, লরি, মোটরযান চলে। এর ফলে
সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস ইত্যাদি কিন্তু নির্গত হয়। ইত্যাদি গ্যাস যখন নির্গত হয়, সেই গ্যাসগুলো কিন্তু এই কুয়াশার সঙ্গে মিশে যায়, এবং কুয়াশার সঙ্গে মিশে যেয়ে এই ধোঁয়াগুলো, গ্যাসগুলো মিশে যেয়ে কুয়াশার সঙ্গে মিশে গিয়ে আর একটা ভিন্ন ধরনের কুয়াশা সৃষ্টি করে, যেটার আমরা বাংলায় বলি ধোঁয়াশা। ধোঁয়াশা পরিস্থিতি অনেক খারাপ। ধোঁয়াশার ফলে অনেক ধরনের রোগ হয়, মানুষের হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। তারপরে ধোঁয়াশা আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হয়, সকালবেলায় অনেক দূর পর্যন্ত দেখা যায় না অনেক কিছু। তো কুয়াশারই একটা প্রকার হচ্ছে ধোঁয়াশা, অর্থাৎ কুয়াশার সঙ্গে যখন শহরের ধোঁয়া, বিভিন্ন ধরনের গ্যাস ইত্যাদি এসে মিশে যায়, তখন সেটা হয়ে যায় ধোঁয়াশা। তো এটাই হচ্ছে ফগ। এটা হচ্ছে একটা কনডেনসেশনের একটা রূপ। আরো রূপ রূপ রয়েছে কনডেনসেশনের, সেগুলো সম্বন্ধে আমরা জানবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে একটা রূপ। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কে বোঝার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে প্রথমে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কে একটু লক্ষ্য করবে, বিষয়টা অনেকগুলো বিষয় নিয়ে জড়িত। তো ধরে নাও এটা আমরা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ আঁকলাম। এটা এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা মহাদেশ আমরা ড্র করলাম। এটা হচ্ছে আমাদের ভারত। ভারতের উত্তরে কি আছে? ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা রয়েছে। হিমালয় পর্বতমালা রয়েছে। হিমালয় পর্বতমালা রয়েছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের নিরক্ষরেখা গিয়েছে। তো আমরা কি জানি? আমরা জানি যে 6 মাস সূর্য উত্তর গোলার্ধে বেশি পরিমাণে তাপ দেয়, এবং 6 মাস দক্ষিণ গোলার্ধে বেশি পরিমাণে তাপ দেয়। তো এই সময়টা হচ্ছে দক্ষিণায়নের সময়। সময়টা হচ্ছে দক্ষিণায়ন। দক্ষিণায়ন মানে সূর্য উত্তর গোলার্ধতে তাপ বেশি দিচ্ছে, উত্তর গোলার্ধতে তাপ বেশি দিচ্ছে। এবার এই দক্ষিণ গোলার্ধতে তাপ বেশি দিচ্ছে, তা দক্ষিণায়ন। দক্ষিণ গোলার্ধে যেহেতু তাপ বেশি দিচ্ছে, তাই দক্ষিণ গোলার্ধতে সামার চলছে। সামার বা গ্রীষ্মকাল চলছে। এবং যে উত্তর গোলার্ধতে উইন্টার চলছে, উইন্টার বা শীতকাল চলছে। এটা দুটো বিষয় গেল। এবার যেহেতু উত্তর গোলার্ধতে শীতকাল চলছে, তাই ভারতেও শীতকাল চলবে। ভারতেও যেহেতু শীতকাল চলবে, শীতকালের সময় কি হয়? শীতকালের সময় ঠান্ডা পড়ে, এবং ঠান্ডা পড়লে কি হয়? ঠান্ডা পড়লে হাই প্রেসার হয়। হাই প্রেসার মানে হচ্ছে বায়ুগুলো নিচে নেমে চলে আসে এবং একসঙ্গে গুচ্ছ হয়ে থাকে, এবং লো প্রেসার মানে হচ্ছে বায়ু উপরে উড়ে যায়। তো দক্ষিণ গোলার্ধতে এই যে নিরক্ষরেখা ইকুয়েটর, এই ইকুয়েটরের এই সাইডে দক্ষিণ গোলার্ধতে কিন্তু লো প্রেসার সৃষ্টি হচ্ছে, এলপি। কিন্তু এই যে উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধতে যেখানে ভারত, এটা হচ্ছে আমাদের ভারত, এটা শ্রীলঙ্কা, তো এখানে কিন্তু হাই প্রেসার হয়ে আছে। হাই প্রেসার যখন থাকবে তখন কিন্তু বৃষ্টিপাত হবে না। হাই প্রেসার থাকলে বৃষ্টিপাত হবে না, কারণ হাই প্রেসার থাকলে ঘনীভবন হতে পারে না। ঘনীভবন হতে পারে না, তাই বৃষ্টিপাত হবে না। এবার বৃষ্টিপাত হচ্ছে না শীতকালে, আমরা তাই এখানে ড্রাই উইন্টার আমরা জানি, আমাদের এখানে শীতকালে বৃষ্টিপাত হয় না। এবার আরেকটা বিষয়, এখানে এই জায়গা বরাবর একটা বায়ু প্রবাহিত হয়ে আসছে। এই জায়গা দিয়ে, মানে এখানে গোটা পৃথিবী ঘুরেই একটা বায়ু প্রবাহিত হয়, যেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট জেট স্ট্রিম। এটা হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, যেটা কি হয়? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, মানে এই সাইড থেকে এই সাইডে আসছে। এই যখন আসছে তখন হিমালয় পর্বতমালা এখানে রয়েছে, হিমালয় পর্বতমালাতে বাধা হয়ে এই যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা উত্তর দিকে ভাগ হয়ে যায়, এবং একটা দক্ষিণ সাইডে ভাগ হয়ে এই ভারতের উপর দিয়ে, মানে কাশ্মীর, উত্তরপ্রদেশ, এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। এবং এটা আবার এই চীন পার করে চীন সাগরের কাছে গিয়ে মিশে আবার একসঙ্গে প্রবাহিত হতে থাকে। তো এই পরিস্থিতি পর্যন্ত তারা ভাগ হয়ে গেল। এবং এর একটা যে শাখা, এই শাখাটা এসে ঠিক এই ভারতের উপর দিয়ে প্রবাহিত হতে থাকলো।
এবার এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে, এখানে রয়েছে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সিকে আমরা বাংলাতে কি জানি? ভূমধ্য সাগর। এবার এখানে যেহেতু এইচপি বা হাই প্রেসার সৃষ্টি হয়েছে, তাই বৃষ্টিপাত হচ্ছে না, মানে এখানে জলীয় বাষ্প নাই, শুষ্ক আবহাওয়া, জলীয় বাষ্প নেই। কারণ এখন কি হচ্ছে, এখন বায়ু এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে যেতে পারছে না, কারণ এখানে ভারত মহাসাগর আছে, ভারত মহাসাগরই তো হচ্ছে জলীয় বাষ্পর জায়গা। জলীয় বাষ্প ভারত মহাসাগর থেকেই তো ভারতে ঢুকবে এবং বৃষ্টিপাত হবে। কিন্তু এখন যেহেতু এখানে শীতকাল চলছে, তাই বায়ু বায়ু উত্তর থেকে দক্ষিণে আসছে, দক্ষিণ থেকে উত্তরে যেতে পারছে না, তাই কি হচ্ছে, তাই এখানে বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত এখানে হচ্ছে না, এখানে বৃষ্টিপাত হচ্ছে না, এখানে বৃষ্টিপাত হচ্ছে না, এখানে হাই প্রেসার সৃষ্টি হয়ে আছে। এবার ঠিক শীতের সময়তে এই যে ওয়েস্টার্লি জেটি স্ট্রিম ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জেটি স্ট্রিম কি করে, এই ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে এবং এর যে দক্ষিণ শাখা যেটা ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই দক্ষিণ শাখা দিয়ে নিয়ে গিয়ে ভারতের এই জায়গাতে শীতের সময়তে বৃষ্টিপাত ঘটায়। জলীয় বাষ্প ছিল না, কিন্তু কে নিয়ে এলো? এই ওয়েস্টার্লি জেট স্ট্রিম নিয়ে এলো। যে ভারতের যে পশ্চিমা অঞ্চল মানে কোন জায়গাটা? উত্তর পশ্চিম অঞ্চল মানে হচ্ছে কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপর হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে কি করলো, এই পোর্শনটাতে কি করলো, এই পোর্শনটাতে বৃষ্টিপাত, একটু ঝড় ঝঞ্ঝার মতো ঘটালো এবং বরফ পড়লো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাকেই বলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। পশ্চিম দিকে ঘটলো, ভারতের পশ্চিম দিকে ঘটলো, তাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে হচ্ছে ঝঞ্ঝা, ডিস্টারবেন্স মানে হচ্ছে ঝঞ্ঝা, তাই এই জায়গাটাকে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জিটি স্ট্রিম ভারতে যখন শীতকাল চলে, তখন ভূমধ্য সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এনে ভারতের উত্তর পশ্চিম দিকে কাশ্মীর, হিমাচল, উত্তরপ্রদেশের মতো জায়গাগুলোতে শীতের সময়তেই বৃষ্টিপাত ঘটায় এবং কাশ্মীরের মতো জায়গায় তুষারপাত ঘটায়। এই যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কি জিনিস বুঝলে, কিভাবে হয় জানলে। এবার এর পরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ অরোরা ফর্ম, এবং অরোরা অস্ট্রিয়ালিস এবং বোরিয়ালিস, অর্থাৎ এই 13 এবং 14 নম্বর প্রশ্ন। 13 এবং এর জন্য আমরা দুটো ছবি ব্যবহার করব। এই ছবিটা সবাই খেয়াল করো, এই ছবিটা খেয়াল করলে তোমরা বিষয়টা বুঝে নিবে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আমাদের আর্থ। এবং এই আর্থে কি হচ্ছে, এই আর্থের চারিদিকে এই যে অংশগুলো দেখছো, এগুলো হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। পৃথিবী একটা চুম্বকের মতো কাজ করে, আমরা ফার্স্ট সেমিস্টারে জেনেছিলাম। তো চুম্বকের মতো যেহেতু কাজ করে, এর তো নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এই ম্যাগনেটিক ফিল্ড এইভাবে ঘুরে ঘুরে উত্তর গোলার্ধ অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল, নর্থ পোল এবং সাউথ পোলে এসে মিশে এইভাবে গোল গোল হয়ে এই এই যে এগুলো রয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড গুলো রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো রয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রচুর কাজ করে। কি কাজ করে? এই যে সূর্যের এই যে সূর্য যখন ঝড় হয়, সৌরঝড়ের নাম শুনেছো তোমরা। তো এই সূর্য ঝড় বা সোলার ফ্লেয়ার যখন হয়, তখন কি হয়, প্রচুর পরিমাণে চার্জ যুক্ত কণা, ইলেকট্রন, প্রোটন ইত্যাদিকে পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে। এগুলো যদি পৃথিবীতে যদি আসতো, পৃথিবীর যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, তাহলে পৃথিবীতে একটা ব্যাকটেরিয়াও জমতো না, একটা কোষ সেল পর্যন্ত তৈরি হতো না। কিন্তু যেহেতু এই আর্থের ম্যাগনেটিক ফিল্ড গুলো রয়েছে, এই ফিল্ড গুলো কি করে, এই যে সোলার উইন্ডের সঙ্গে আসা বিভিন্ন ইলেকট্রন, প্রোটনের মতো ক্ষতিকর যে তেজস্ক্রিয় চার্জ যুক্ত কণা, এগুলোকে কি করে, এগুলোকে পৃথিবীতে যেতে না দিয়ে, এগুলোকে বাধা দিয়ে এইভাবে বের করে দেয়। এইভাবে এখানে বাধা দিয়ে এইভাবে বের করে দেয়, এই দুই সাইড দিয়ে বের করে দেয়। এবার এই বের হওয়ার পরিস্থিতিতে বের হয়ে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে,
এই সাইডে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রচুর রয়েছে, কিন্তু পোলের কাছে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কম। ম্যাগনেটিক ফিল্ড পোলের কাছে কম রয়েছে। তখন পোলের কাছে কম থাকার কারণে কি হচ্ছে, কিছুটা সোলার ফ্লেমের কিছু অংশ কিন্তু এই জায়গা দিয়ে প্রবেশ করে উত্তর পোল এবং নর্থ পোল এবং সাউথ পোলে প্রবেশ করে। এবং নর্থ পোল এবং সাউথ পোলে প্রবেশ যখন করে তারা, এরপরেই হয় আসল ঘটনা। ধরে নাও এটা হচ্ছে নর্থ পোলের একটা জায়গা। এর বায়ুমণ্ডল রয়েছে এখানে মোটামুটি 500 কিলোমিটার রেঞ্জে ধরলাম, 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে হাইটটা হচ্ছে 500 কিলোমিটার। এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি কণাগুলো থাকে, গ্যাসীয় কণা থাকে, অক্সিজেন, নাইট্রোজেন। এই কণাগুলোর সঙ্গে আমি একটা বড় করে একটা কণা ধরে নিলাম, ধরে নাও এটা হচ্ছে একটা অক্সিজেনের কণা। এই যখন অক্সিজেনের কণা থাকে এবং এর সঙ্গে এসে এই যে সোলার ফ্লেয়ারের বা সৌর ঝড়ের এই ইলেকট্রন, প্রোটন বা চার্জযুক্ত যে কণাগুলো, এগুলো এসে যখন এর সঙ্গে বিক্রিয়া করে, এর সঙ্গে ধাক্কা দেয়, তখন কি হয়, এই যে অক্সিজেন কণা, এই অক্সিজেন কণা কি হয়, এই অক্সিজেন কণা উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত বা এক্সাইটেড হয়ে যায় কিছুক্ষণের জন্য, এক্সাইটেড হয়ে গেল। এবার যখন এক্সাইটেড বা উত্তেজিত যখন কিছুক্ষণের যখন হয়ে গেল, তারপর একটু পর কিন্তু আবার ঠান্ডা হবে মানে আবার স্টেবল হবে, উত্তেজিত থেকে আবার স্টেবল হবে মানে সে শান্ত হবে। এই যে যখন উত্তেজিত হওয়ার পর শান্ত হলো, এর ফলে কিন্তু ফোটন কণা নির্গত হবে। ফোটন কণা, ফোটন ফোটন কণা মানে কি, ফোটন কণা মানে হচ্ছে আলো নির্গত হবে, আলো। এবার যখন আলো নির্গত হবে তখন আকাশে কি দেখতে পাওয়া যাবে, আকাশে দেখতে পাওয়া যাবে ঠিক এই ধরনের বিষয়, এই ধরনের বিষয় আকাশে দেখতে পাওয়া যাবে। ফোটন কণাগুলো যখন বের হবে তখন বিভিন্ন ধরনের রঙের এরকম আভা তৈরি করে, কোথাও লাল, কোথাও নীল ইত্যাদি এই ধরনের রঙের আভা তৈরি করে, যেটাকে আমরা অরোরা বলে জানি। এই অরোরা আবার দুই প্রকারের হয়, অরোরা হচ্ছে দুই প্রকারের বা দুই জায়গায়, এর কারণে এর দুটো নাম রয়েছে। উত্তর গোলার্ধতে উত্তর গোলার্ধতে উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধতে যখন এই অরোরা ঘটে, এই অরোরা সৃষ্টি হয়, তখন তার নাম হচ্ছে বোরিয়ালিস। বোরিয়ালিস। তাহলে উত্তর গোলার্ধতে যে অরোরা হয় বা নর্থ পোলে যে অরোরা হয় সেটা হচ্ছে উত্তর অরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ গোলার্ধতে যে অরোরা হয়, দক্ষিণ গোলার্ধতে যে অরোরা হয় তার নাম হচ্ছে অস্ট্রিয়ালিস। অস্ট্রালিস অস্ট্রিয়ালিস। তাহলে দক্ষিণ গোলার্ধতে বা সাউথ পোলে যে অরোরা হয় তার নাম হচ্ছে অস্ট্রিয়ালিস, এবং নর্থ পোলে যেটা হয় তার নাম হচ্ছে বোরিয়ালিস। এবার এই দুটো মাঝে মধ্যে ভুল হয়ে যায়, উত্তর গোলার্ধতে কোনটা, দক্ষিণ গোলার্ধতে কোনটা একটু ভুল হয়ে যায়। তোমরা দক্ষিণ গোলার্ধটা মনে রাখবে যে দক্ষিণ গোলার্ধতে যেহেতু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নামক মহাদেশ আছে, তাই দক্ষিণ গোলার্ধতে যেই অরোরা ফর্ম হবে তার নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস, এবং তার উল্টো উত্তর গোলার্ধতে তাহলে হবে বোরিয়ালিস। তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, তোমাদের ভুল হবে না। তাহলে অরোরা কিভাবে ফর্ম হয় আমরা জানলাম। এবার আমরা এর পরের প্রশ্নতে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ মনসুন? মনসুন মনসুন বা মনসুন বা মনসুনের বাংলা হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু হচ্ছে একটা ভিন্ন ধরনের একটা বায়ু প্রবাহ, যা অন্যান্য বায়ুর সঙ্গে ম্যাচ খায় না। এর এখানে রয়েছে জলমণ্ডল, এখানে রয়েছে জলমণ্ডল, এবং এই জায়গাটা এটা হচ্ছে ল্যান্ড বা মহাদেশ। তো এটা হচ্ছে, এখানে রয়েছে জল এবং এখানে রয়েছে ল্যান্ড।
এখানে রয়েছে ল্যান্ড। এবার এই দুটোর মাঝে ধরে নাও নিরক্ষরেখা গিয়েছে, ইকুয়েটর গিয়েছে, ইকুয়েটর গিয়েছে, ইকুয়েটর বা নিরক্ষরেখা এই দুই জায়গার মধ্যে দিয়ে গিয়েছে। এবার কি হয় আমরা জানি, ধরে নাও এটা রয়েছে উত্তর গোলার্ধতে, উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। তো আমরা জানি যে সূর্য 6 মাস উত্তর গোলার্ধতে বেশি কিরণ দেয়, 6 মাস দক্ষিণ গোলার্ধতে বেশি কিরণ দেয়। তো ধরে নাও এখন উত্তর গোলার্ধতে বেশি কিরণ দিচ্ছে, উত্তর গোলার্ধতে বেশি কিরণ দেওয়া মানে কি, উত্তর গোলার্ধ গরম হবে, গরম মানে হচ্ছে সামার, সামার চলবে বা গ্রীষ্মকাল চলবে। গ্রীষ্মকাল চলা মানে কি, এখানে হাই প্রেসার সৃষ্টি হবে, হাই প্রেসার সরি লো প্রেসার সৃষ্টি হবে। এখানে গরম যেহেতু গরম যেহেতু বায়ু উপরে উঠে যাচ্ছে, তাহলে এখানে হবে লো প্রেসার সৃষ্টি এবং এখানে হবে হাই প্রেসার সৃষ্টি, হাই প্রেসার। এবার আমরা বায়ুর ধর্ম কি জানি, বায়ুর ধর্ম হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারে যাওয়ার, এটা হচ্ছে বায়ুর ধর্ম। তো এই পরিস্থিতিতে কি হবে, এই পরিস্থিতিতে বায়ু কিন্তু এই পরিস্থিতিতে ধরে নাও এটা হচ্ছে বায়ু, এই বায়ু কি হবে, এই বায়ু কিন্তু যাবে এর এর দিকে, লো প্রেসারের দিকে যাবে। এই একটা বায়ু প্রবাহ হলো, বায়ু প্রবাহ হলো। আর আবার কি হচ্ছে, এবার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল, পরিস্থিতি ভিন্ন হয়ে গেল, এই সামার থেকে হয়ে গেল উইন্টার, আর এই উইন্টার থেকে আর এই জায়গাটা উইন্টার থেকে হয়ে গেল সামার, সামার বা গ্রীষ্মকাল। তাহলে কি হবে, তাহলে এখানে তখন লো প্রেসার সৃষ্টি হবে এবং এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। এবার আবার বায়ুর ধর্ম একই হবে, বায়ুর ধর্ম কি হবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। তাহলে এই পরিস্থিতিতে কি হলো, এই পরিস্থিতিতে হচ্ছে কি যে বায়ু এবার এই সাইড থেকে এই সাইডে আসছে। তাহলে ঘটনা কি ঘটলো, যে ঋতু পরিবর্তনের সাথে বায়ু নিজের গতিপথকে পরিবর্তন করলো, মানে প্রবাহ দিক পরিবর্তন করলো। এটাই হচ্ছে মৌসুমী বায়ু। মানে মৌসুমী বায়ু হচ্ছে এমন বায়ু বা মনসুন হচ্ছে এমন একটা বায়ু প্রবাহ যা যা ঋতু পরিবর্তনের সঙ্গে নিজের দিক পরিবর্তন করে এবং জলমণ্ডল এবং স্থলমণ্ডলের অসমান তাপের কারণে এটি প্রবাহিত হয়। এই পরিস্থিতিতে জলমণ্ডল প্রথম পরিস্থিতিতে আমরা দেখলাম যে স্থলমণ্ডল বেশি গরম হচ্ছিল, তাই বায়ু সেদিকে প্রবাহিত হচ্ছিল। আবার দ্বিতীয় পরিস্থিতিতে দেখছি যে জলমণ্ডল বেশি গরম হচ্ছে, স্থলমণ্ডল কম গরম হচ্ছে, তাই বায়ু আবার উল্টো দিকে ফিরে আসছে, উল্টো দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে মৌসুমী বায়ু হচ্ছে যে ঋতুর বৈচিত্র্যের সাথে নিজের দিক পরিবর্তন করে, গ্রীষ্মকালে একদিকে যায়, শীতকালে আর এক দিকে যায়। এটাই হয় ভারতের সাথে, এটাই হয় ভারতের সাথে, ভারতের সাথে এটাই হয়। ভারতের এখানে রয়েছে, এখান দিয়ে গেল ইকুয়েটর, ইকুয়েটর গেল, ইকুয়েটর গেল। তাহলে ভারতে যদি ভারতে যদি সামার চলে, সামার চলে, সামার চলে, গ্রীষ্মকাল চলে, তাহলে এখানে শীতকাল চলবে, উইন্টার চলছে। উইন্টার যেহেতু এখানে চলছে, তাহলে কি হবে, এই জায়গাতে এখানে লো প্রেসার সৃষ্টি হবে, লো প্রেসার সৃষ্টি হবে এবং এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। হাই প্রেসার সৃষ্টি হওয়ার ফলে কি হবে, এক ধরনের বায়ুর ফ্লো তৈরি হবে। এই বায়ুর ফ্লো কি করবে, এই বায়ুর ফ্লো এই বরাবর যেতে থাকবে, এই বরাবর যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকতে থাকতে যখনই ইকুয়েটর পার করবে, আমরা কি জানি যে উত্তর গোলার্ধতে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত এবং দক্ষিণ গোলার্ধতে বাম দিকে। তো বাম দিক সোজা যাচ্ছিল, কিন্তু ইকুয়েটর যখনই পার করলো উত্তর গোলার্ধতে পড়ে গেল, তখন ডান দিক হয়ে গেল, তখন ডান দিকে গিয়ে এইভাবে ভারতে প্রবেশ করলো, ভারতে প্রবেশ করে এইভাবে মৌসুমী বায়ু এদিকে পশ্চিমবঙ্গতে, উত্তরপ্রদেশে, নর্থ ইস্টে ঢুকলো, এদিক দিয়ে বায়ু গিয়ে ঢুকলো আবার মধ্যপ্রদেশে, এদিক দিয়ে আর একটা শাখা গিয়ে এখানে ঢুকলো রাজস্থান দিয়ে উত্তরপ্রদেশে। তো এইভাবে গোটা ভারতকে কভার করে নিল। এই যে বায়ু প্রবাহটা হচ্ছে, এখন হচ্ছে গ্রীষ্মকাল, ভারতে এখন গ্রীষ্মকাল চলছে, এই বায়ু প্রবাহটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট মনসুন, মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন কেন, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে আসছে। এই যে আসছে কোন দিক থেকে, এদিক তো দক্ষিণ, এই দক্ষিণ আবার আসছে এখান দিয়ে ঘুরে আসছে পশ্চিম।
তাহলে বায়ু প্রবাহটা দক্ষিণ পশ্চিম হয়ে আসছে, তাই এটার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার পরিস্থিতিটা ভিন্ন হয়ে গেল, পরিস্থিতিটা উল্টে গেল। এখন ভারত রয়েছে, আফ্রিকাটা হয়ে গেল কেমন, তো এখানে ভারত রয়েছে। এবার চলছে ভারতে উইন্টার চলছে এবং এখানে সামার চলছে, দক্ষিণ গোলার্ধতে সামার চলছে। সামারের সময় কি হবে, এখানে লো প্রেসার সৃষ্টি হবে, সামারের সময় এই জায়গাতে লো প্রেসার সৃষ্টি হবে এবং এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। হাই প্রেসার যেহেতু এই উত্তর গোলার্ধতে সৃষ্টি হবে এবং দক্ষিণ গোলার্ধতে লো প্রেসার সৃষ্টি হবে, তখন বায়ু কিন্তু এই দিক দিয়ে আবার প্রবাহিত হবে, এইভাবে প্রবাহিত হবে বায়ুটি, প্রবাহিত হবে হতে 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 যখন ইকুয়েটর, এটা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা, ইকুয়েটরে যখন দক্ষিণে চলে আসবে, তখন আবার এই সাইডে প্রবাহিত হতে লাগবে। তাহলে পরিস্থিতি কি হলো, এখন বায়ুটি কোন দিক দিয়ে আসছে, বায়ুটি আসছে উত্তর নর্থ ইস্ট, উত্তর পূর্ব হয়ে আসছে, এদিক হচ্ছে উত্তর এবং এদিক হচ্ছে পূর্ব, তাই উত্তর পূর্ব হয়ে আসছে, তখন আমরা এটার নাম দেব নর্থ ইস্ট মনসুন। তাহলে এইখানে ভারতের রেফারেন্সে আমরা জানলাম যে মনসুন কি, মনসুন হচ্ছে যে ঋতু অনুসারে দিক পরিবর্তন করে এবং এই জলমণ্ডল এবং এই স্থলমণ্ডলের অসমান তাপের ফলে সঞ্চালিত হয়। এখানে অসমান তাপিত হচ্ছে, এখানে যে ভারত মহাসাগর সে বেশি তাপ হয়ে যাচ্ছে এবং এখানে যেহেতু শীত চলছে, ভারতে শীত চলছে, তাই ঠান্ডা হয়ে থাকছে ভারত। তাই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু ছুটে আসছে এবং নর্থ ইস্ট মনসুন ঘটছে। আবার যখন ভারতে গরম শুরু হবে তখন সাউথ ওয়েস্ট মনসুন ঘটবে। তো মনসুন কি, মনসুন হচ্ছে এমন বায়ু প্রবাহ যা ঋতু অনুসারে দিক পরিবর্তন করে। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার জন্য এটা অন্যান্য বায়ুর থেকে আলাদা। অন্যান্য বায়ু যেমন প্ল্যানেটারি উইন্ডের মধ্যে পড়ছে পশ্চিমা বায়ু, পূবালী বায়ু, এরা একই দিকে প্রবাহিত হয়, কিন্তু মৌসুমী বায়ু না, মৌসুমী বায়ু দুই দিকে মানে উল্টো দিকে প্রবাহিত হয় অন্য একটা ঋতুতে। তো আমরা মনসুন সম্বন্ধে জানলাম, এবার হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল বা নিউট্রিশন সাইকেল। কেমিক্যাল সাইকেল বা নিউট্রিশন সাইকেল দুটো একই বিষয়। নিউট্রিশন সাইকেল মানে হচ্ছে পুষ্টি চক্র, আর বায়োজিও কেমিক্যাল সাইকেল মানে হচ্ছে জীব ভূ রাসায়নিক চক্র। এটার মানে কি, পুষ্টি চক্র বা জীব ভূ রাসায়নিক চক্র মানে কি, এই যে জীব ভূ রাসায়নিক, এই তিনটে বিষয় বুঝতে হবে। যে এই যে পরিবেশটাকে ভূমি, এই ভূমি বা পৃথিবী ধরা হয়েছে, এর মধ্যে যতগুলো পুষ্টি রয়েছে সেই পুষ্টিগুলো রাসায়নিক ফর্মে থাকে। এই রাসায়নিক ফর্মে থাকার ফলে কি হয়, এই যে ভূমি বা পৃথিবী, এই পৃথিবী থেকে যে পুষ্টিগুলো রাসায়নিক ফর্মে থাকে সেগুলো জীব নেয় এবং জীব আবার সেই পুষ্টিগুলোকে রাসায়নিক ফর্মে ভূকে বা পৃথিবীকে ফেরত দিয়ে দেয়। এই যে চক্রটা, এটাই হচ্ছে পুষ্টি চক্র। কিভাবে হয় তোমরা দেখো, একটা কার্বন চক্রের উদাহরণ, এই যে পুষ্টি চক্র বা ভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল, এটার অনেকগুলো প্রকার রয়েছে, যেমন কার্বন সাইকেল রয়েছে, নাইট্রোজেন সাইকেল রয়েছে, তেমনি অক্সিজেন সাইকেল রয়েছে, তেমনি রয়েছে ফসফরাস সাইকেল, ইত্যাদি ইত্যাদি। তো কার্বন সাইকেল সম্বন্ধে আমরা একটু জানবো, যে কার্বন সাইকেলের মাধ্যমে আমরা বিষয়টা বোঝাবো। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। আমরা জানি যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড রয়েছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এটাকে দেখানোর জন্য আমরা মেঘের ছবি আঁকলাম। তো এখানে CO2 রয়েছে। এবার এখানে একটা গাছ আছে, পৃথিবীতে একটা গাছ আছে, আমরা কি জানি, গাছ বা উদ্ভিদ কি করে, CO2 গ্রহণ করে সালোক সংশ্লেষের জন্য, সূর্যের আলো, পানি, CO2 ইত্যাদি ব্যবহার করে সে খাবার তৈরি করে, যেটাকে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া জানি। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়া হিসাবে এই যে
এই যে উদ্ভিদটা, এই গাছটা, এই বায়ুমণ্ডল থেকে CO2 কে নিল, CO2 নিচ্ছে, CO2 নিল দিয়ে খাবার তৈরি করলো। যেহেতু সে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করলো CO2 কে নিয়ে, তাহলে অবশ্যই এই গাছের মধ্যে CO2 থাকলো, এই গাছের মধ্যে CO2 আছে, CO2 বা কার্বন ডাইঅক্সাইড আছে বা কার্বন আছে। এবার এই গাছের মধ্যে যখন কার্বন আছে, গাছের পাতাতেও কার্বন আছে, তো একটা ছাগল গিয়ে এই গাছের পাতাটাকে খেয়ে নিল, গাছের পাতাকে খেলো, সেই পাতাগুলো হজম হলো, হজম হওয়ার ফলে কি হলো, এই যে হজম হওয়ার ফলে সেই গাছের পাতার মধ্যেকার যে পুষ্টি হিসাবে কার্বন, সেই কার্বনটা ছাগলের কাছে এলো, ছাগলের শরীরে এবার কার্বন অ্যাড হয়ে গেল, ছাগলের শরীরে কার্বন অ্যাড হয়ে গেল। এবার এই ছাগলকে এবার একটা মানুষ খেয়ে নিল, তাহলে এই ছাগলের মধ্যে যে কার্বন ছিল সেই কার্বনটা মানুষের মধ্যে এলো। এবার এই মানুষটা মরে গেল, মানুষ মরে গেল বা মারা গেল, মরে যখন গেল তখন হিন্দু ধর্মের রীতি অনুসারে কি হয়, তাকে দাহ করা হয় বা পুড়িয়ে দেওয়া হয়, তাকে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে এই যে মানুষটা মারা যাওয়ার পর তাকে দাহ করা হলো বা পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার ফলে কি হয়, পুড়িয়ে দেওয়ার ফলে কিছু অংশ ধোঁয়া হয়ে উড়ে যায়। ধোঁয়া মানে কি, ধোঁয়া মানে সেখানে কার্বন থাকবে, তাহলে কার্বনটা আবার বায়ুমণ্ডলে ফিরে গেল, বায়ুমণ্ডলে আবার ফিরে চলে গেল, তাহলে কার্বন হয়ে আবার ফিরে গেল। আবার আর বাদ বাকি যে কার্বন গুলো রয়েছে সেগুলো ছাই হয়ে পড়ে থাকলো, সেটাকে আবার নদীতে সমুদ্র নদীতে ভাসিয়ে দিল তারা, ভাসিয়ে দিল, সেটাও আবার পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার পরিবেশে চলে যাবে। তো কিছুটা যে ধোঁয়ার মাধ্যমে তো সে কার্বন ডাই অক্সাইড গুলো চলে গেল, দিয়ে আবার সে বায়ুমণ্ডলে মিশে গেল। তাহলে চক্র ঘটলো কি ঘটলো না? এই যে এই যে এই যে প্রথমে বায়ুমণ্ডলে ছিল কার্বন, সেই বায়ুমণ্ডলের কার্বন এলো উদ্ভিদে, বা গাছে এলো, এই উদ্ভিদের কার্বন আবার গেল ছাগলের কাছে, ছাগলের কাছে থেকে কার্বন এলো মানুষের কাছে, এবার মানুষের কাছে যে কার্বন ছিল সেটা চলে গেল আবার কার্বন ডাই অক্সাইড হিসাবে বায়ুমণ্ডলে। তাহলে এই যে পরিবেশের কার্বন যে পুষ্টিটা, সেটা পরিবেশের কাছেই আবার ফিরে চলে গেল। তো এটাই হচ্ছে নিউট্রিশন চক্র বা বায়োজিওকেমিক্যাল চক্র বা পুষ্টি চক্র। এর মধ্যে কার্বন সাইকেল এবং নাইট্রোজেন সাইকেল তোমাদের সিলেবাসে রয়েছে। এবার এর পরেরটা হচ্ছে উইল্টিং পয়েন্ট কি জিনিস? উইল্টিং পয়েন্ট খুব সহজ বিষয়। উইল্টিং পয়েন্ট এটা হচ্ছে একটা টব, এই টবের ভিতরে মাটি রয়েছে এবং এখানে একটা উদ্ভিদও রয়েছে, এখানে একটা উদ্ভিদ রয়েছে। এই এই যে উদ্ভিদ, এই উদ্ভিদের জড় মাটির ভেতর রয়েছে এবং এই মাটির ভিতর কিন্তু কিছুটা জলও রয়েছে, জলও আছে, জল আছে তাই গাছটা বেঁচে রয়েছে। জল এই উদ্ভিদের যে শিকড় গুলো সেগুলো জলকে মাটি থেকে সংগ্রহ করছে এবং গাছটা বেঁচে রয়েছে। এবার পরিস্থিতিটা এমন হলো যে তুমি এই কয়েকদিন ধরে তুমি আর এই যে এই টবে কিন্তু জল দিলে না। জল যদি না দাও আর এবং উদ্ভিদ যদি জল কিছুটা তো বাষ্প হয়ে বের হয়ে যাবে, আর বাদ বাকি তো উদ্ভিদ নিবে। তো উদ্ভিদ শিকড় দিয়ে জল টানতে টানতে জল এতটা পরিমাণে এই মৃত্তিকার এই টবের ভিতর যে মৃত্তিকা রয়েছে বা মাটি রয়েছে, জল এতটা পরিমাণে কমে গেল যে আর এই উদ্ভিদের শিকড় আর জল নিতে পারছে না, মানে উদ্ভিদ আর মাটি থেকে জল সংগ্রহ করতে পারছে না। এই পরিস্থিতিটাকে বলা হয় উইল্টিং পয়েন্ট। যে মানে যেই পরিস্থিতিতে উদ্ভিদের শিকড় মাটি থেকে আর জল গ্রহণ করতে পারে না, কারণ মাটিটা এতটাই শুকিয়ে যায়, সেই পরিস্থিতিকে বলা হচ্ছে উইল্টিং পয়েন্ট। তাহলে উইল্টিং পয়েন্ট খুব সহজ বিষয়, আশা করছি বুঝে গেলে তোমরা। এবার আসছে পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন।
ল্যান্ড ক্যাপাবিলিটি। ল্যান্ড ক্যাপাবিলিটি কি? ল্যান্ড ক্যাপাবিলিটি, ল্যান্ড ক্যাপাবিলিটি কথার বাংলা হচ্ছে ক্ষমতা। ক্যাপাবিলিটি মানে ক্ষমতা এবং ল্যান্ড মানে হচ্ছে ভূমি, মানে ভূমির ক্ষমতা। এই ভূমির ক্ষমতা কি জিনিস? ভূমির ক্ষমতা মানে হচ্ছে যে এটা একটা ধারণা দিয়েছিল একজন সায়েন্টিস্ট, যে কোন ভূমিকে কোন কাজে লাগানো যায় সেই ক্ষমতাটাকে নির্ধারণ করাটাকেই বলা হচ্ছে, মানে ক্ষমতাটা নির্ধারণ করে, সেটাকে নির্ধারণ করা হয় স্টোরি সূচকের মাধ্যমে। মানে বিজ্ঞানী স্টোরি এই ধারণাটা দিয়েছিলেন যে ভূমিকে তার ক্ষমতা অনুসারে কাজে লাগানো উচিত। মানে ভূমির নির্দিষ্ট, প্রত্যেক ভূমির নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। যেমন একটা ভূমি, এটা হচ্ছে 1 নম্বর ভূমি, এটা হচ্ছে 1 নম্বর ভূমি। এই ভূমিটা কিন্তু এই ফসলের জন্য বা এগ্রিকালচারের জন্য খুব ভালো। 2 নম্বর ভূমিটা হচ্ছে, 2 নম্বর ভূমিতে এগ্রিকালচার ভালো হবে না। এখানে কি হবে? এখানে তাহলে ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, বিভিন্ন বাড়িঘর তৈরি করা হবে। তো এটাই হচ্ছে ভূমির ক্ষমতা, যে ভূমির কোন ক্ষমতা রয়েছে, মানে ভূমিকে কোন কোন কাজে লাগানো যাবে সেটা নির্ধারণ করার যেই সেটা নির্ধারণ করার জন্য কয়েকটা স্কেল দেওয়া রয়েছে। তো ভূমির ক্ষমতা বলতে বা ল্যান্ড ক্যাপাবিলিটি বলতে বোঝায় যে ভূমিকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা নির্ধারণ করাকেই বলা হচ্ছে ভূমির ক্ষমতা নির্ধারণ। এখানে এখানে যেমন ইউএসডিএ, ইউএসডিএ ইউএসডি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এগ্রিকালচার, এগ্রিকালচার, এই যে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এই যে ল্যান্ড ক্যাপাবিলিটিকে, এই ল্যান্ড ক্যাপাবিলিটিকে দুই ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে অ্যারাবেল এবং 2 নম্বর ভাগ হচ্ছে নন অ্যারাবেল। অ্যারাবেল মানে হচ্ছে চাষযোগ্য, মানে এখানে ফসল শস্য উৎপাদন হবে। 2 নম্বর হচ্ছে চাষ অযোগ্য, অযোগ্য। এবার এই চাষযোগ্য জমি এবং চাষ অযোগ্য জমি এগুলোকেও কিন্তু এখানে চারটে ক্লাস এবং এখানে চারটে ক্লাসে ভাগ করা হয়েছে। এই যে অ্যারাবেলের প্রথম যেই ক্লাস, এই যে অ্যারাবেলের যে চারটে ক্লাস রয়েছে, চারটে ক্লাস রয়েছে, এবং নন অ্যারাবেলের চারটে ক্লাস, যে চারটে ক্লাস রয়েছে, এর মধ্যে যে প্রথম ক্লাস, এর মধ্যে ক্লাস 1 বা ক্লাস এ, যে 1 নম্বর ক্লাস, এটা হচ্ছে সব থেকে ভালো ফসলের জন্য, ফসলের জন্য সব থেকে ভালো। এখানকার মৃত্তিকা, এই ল্যান্ডের মৃত্তিকা খুব ভালো চাষের জন্য। এবং এই যে লাস্ট, এই যে লাস্ট, এখানে যদি এটা 1 নম্বর ক্লাস হয় তাহলে এটা 8 নম্বর ক্লাস হবে। এই 8 নম্বর ক্লাস কি হবে? 8 নম্বর ক্লাস হচ্ছে ফসল ও অন্যান্য কাজের জন্য, আদার্সের জন্য সব থেকে অযোগ্য, মানে এর কোনো কাজই নাই মানুষের ব্যবহারের জন্য। তো এবার তোমাদের কাজ হচ্ছে এই এ আর মানে প্রথম ক্লাস এবং লাস্ট ক্লাস আমি বলে দিলাম, মাঝের ক্লাসগুলো তোমরা দেখে নিবে। এই মাঝের ক্লাস হচ্ছে ফার্স্ট এবং লাস্টের মধ্যে বিভিন্ন, মানে এটা ফসলের জন্য সব থেকে ভালো, সব থেকে বেস্ট। এরপর শুরু হলো একটু কম, একটু কম, এই করতে করতে একবারে সব কাজের জন্য কম হচ্ছে এই 8 নম্বর ক্লাস নন অ্যারাবেল ল্যান্ডের। তাহলে এই জায়গাটুকু তোমরা দেখে নিবে, ল্যান্ড ক্যাপাবিলিটি দিয়ে মুখস্থ করে নিবে। ল্যান্ড ক্যাপাবিলিটির প্রকারভেদ আসে পরীক্ষাতে, ইউএসডি এর প্রকারভেদই তোমরা পড়বে। ভূমির ক্ষমতা, যে ভূমিকে কোন ক্ষেত্রে কাজে লাগানো যাবে, সেটা চাষের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য বা বাড়িঘর নির্মাণের জন্য কোন কাজে লাগানো যাবে সেটা নির্ধারণই হচ্ছে ল্যান্ড ক্যাপাবিলিটি। এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন বিজ্ঞানী স্টোরি। সেজন্য তার জন্য স্টোরি সূচকের মাধ্যমে কিন্তু ল্যান্ড ক্যাপাবিলিটি নির্ণয় করা হয়। তাহলে স্টোরি সূচক যদি কেউ যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে, স্টোরি, স্টোরি ইন্ডেক্স, স্টোরি ইন্ডেক্স বা স্টোরি, বানানটা এই রকমও হতে পারে, আমার এখন মনে আসছে না। তো স্টোরি ইন্ডেক্স, এই দুটোর মধ্যে একটা বানান হবে, তোমরা বই থেকে দেখে নেবে। তো স্টোরি সূচক দিলে তোমরা বলে দিতে পারবে যে ল্যান্ড ক্যাপাবিলিটি মাপার জন্য যে ইন্ডেক্স বা সূচক রয়েছে সেটাই হচ্ছে স্টোরি সূচক।
যেটা বিজ্ঞানী স্টোরি দিয়েছিলেন, যত সম্ভব জার্মান বিজ্ঞানী তিনি। এবার হচ্ছে ডিফারেন্সিয়েট সয়েল ফ্রম ল্যান্ড। সয়েল ফ্রম ল্যান্ড, সয়েল একটা হচ্ছে সয়েল এবং একটা হচ্ছে ল্যান্ড। সয়েল মানে হচ্ছে মাটি, ল্যান্ড মানে হচ্ছে ভূমি। ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে গোটা পৃথিবীতে যতগুলো মহাদেশ রয়েছে সেই মহাদেশ গোটাটা হচ্ছে ভূমি। মাটি কি? মাটি তো সব জায়গায় নেই, মাটি তো সব জায়গায় নেই। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের এই যে উচ্চ, এই যে টপ পয়েন্ট, এটাও তো ভূমি, ল্যান্ড। কিন্তু এখানে কি সয়েল পাওয়া যাবে, মাটি পাওয়া যাবে? এখানে তো মাটি নেই, মাটি এখানে নেই, এখানে ল্যান্ড রয়েছে এই মাউন্ট এভারেস্টের হাইয়েস্ট পয়েন্টে। তাহলে এটা ল্যান্ড, কিন্তু তাহলে তো সয়েল হলো না। তাহলে কি? তাহলে সয়েল আলাদা, ল্যান্ড আলাদা। কি যে ল্যান্ডের উপরেই থাকে সয়েল। তাহলে ল্যান্ড মানে হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ হচ্ছে ল্যান্ড, এবং ভূপৃষ্ঠের উপরিভাগের মানে উপরিপৃষ্ঠের ওপর যেই জৈব রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে যে একটা পাতলা লেয়ার সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়, সেটাই হচ্ছে সয়েল। তাহলে সয়েল এবং ল্যান্ডের সংজ্ঞা আলাদা। সয়েলে সব সয়েল, সব জায়গায় সয়েল নেই, এবং সব ল্যান্ড কিন্তু সয়েল নয়। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গা আছে যেখানে ল্যান্ড রয়েছে কিন্তু সয়েল নেই, এবং পৃথিবীর অনেক জায়গা আর যেখানে সয়েল থাকবে সেখানে ল্যান্ড থাকবে, সয়েলের নিচেই থাকবে ল্যান্ড। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে সয়েল এবং ল্যান্ডের মধ্যে পার্থক্য। দুটোর সংজ্ঞা লিখে দিবে, এবং এই কথাটা লিখবে যে সয়েল যেখানে রয়েছে তার নিচে অবশ্যই ল্যান্ড রয়েছে, কিন্তু সব ল্যান্ডের উপরে সয়েল নেই। তাহলে আশা করছি এই জায়গাটা তোমরা বুঝে নিলে ল্যান্ড এবং সয়েলের মধ্যে পার্থক্য যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা পারবে। তো এই 20টা প্রশ্ন আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আহ আহ দেখো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখো, এবং আর তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি এর পরের ভিডিওতে আবার সেটা সলভ করার চেষ্টা করব। আমি জানি প্রথমকার যে 9টা প্রশ্ন সেগুলো একটু জটিল, একে অপরের সঙ্গে মিশে রয়েছে, কারণ কিন্তু ওগুলোকে আলাদা করে বোঝানো যায় না। ওগুলো একসঙ্গে বুঝলেই একে অপরের সঙ্গে রিলেট করা যায়। কারণ আমি বলেছি কনসেপ্ট বেস প্রশ্ন আসলে কিন্তু তোমাদের সমস্যা হবে, তাই কনসেপ্ট বেস প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাও। এবং এই শর্ট প্রশ্নগুলো শেষ করলাম, পরের দিন অন্যান্য শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।